হ্যাঁ, আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। জি স্যার, দেখতে আচ্ছা, পাচ্ছি। ধন্যবাদ। জি, দেখতে পাচ্ছি। আমি এখন এই সেশনে যে বিষয়গুলো বোঝাবো সেটা নিয়ে একটু আলোচনা করব। আর এই সময় একটু ভালো হয় যদি আমরা মাইক্রোফোনগুলো মিউট রাখি। যদি বিশেষ কোনো কথা না থাকে তাহলে আমরা মাইক্রোফোনটা মিউট রাখবো এবং আলোচনার পর আমরা এই যে টপিকটা আলোচনা করলাম তার উপরে আমি প্রশ্ন উত্তর নিব। ঠিক আছে? তাহলে আমরা একটু মাইক্রোফোনটা যদি মিউট রাখি সবাই, তাহলে দেখা যাবে আমাদের কারোরই কথা শুনতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো যে বিষয়টা এখন আমি আলোচনা করছি সেটা হচ্ছে, গতকালকে এটা নিয়ে কিছুটা কথা শুরু হয়েছিল যে ডিজিটাল মার্কেটিং আসলে কি। যেটা বলা হয়েছিল যে ট্রেডিশনাল মার্কেটিং আমরা যেমন মার্কেটিং করছি সেখানে যেমন পণ্য থাকবে এবং সেই আহ, পণ্যের একজন ক্রেতা থাকবে, একজন বিক্রেতা থাকবে। এটা কিন্তু একটা মার্কেটিং এর ফান্ডামেন্টাল যে বিষয়টা থাকে বা একদম মূল যে বিষয়টা সেটি, যে একজন ক্রেতা একজন বিক্রেতা থাকবেন এবং পণ্য থাকতে হবে। তো ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আমরা সেই নরমালি যে মার্কেটিংটা, সেই বেসিক জিনিসটার সাথে আরেকটি জিনিস যুক্ত হয় যে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা এই মার্কেটিংটা করি। ইন্টারনেট বা অনলাইন প্রযুক্তি ব্যবহার করে আমরা এই মার্কেটিংটা করে থাকি। তো ডিজিটাল মার্কেটিংটাকে আমরা যদি একটু সংক্ষেপে আলোচনা করতে চাই, দ্য মার্কেটিং অফ প্রোডাক্টস অর সার্ভিসেস ইউজিং ডিজিটাল চ্যানেলস টু রিচ কাস্টমার্স। তার মানে হচ্ছে মার্কেটিং হচ্ছে পণ্য ও সেবার ডিজিটাল বা যেটাকে ডিজিটালের বাংলাটা কি, ডিজিটালের বাংলা কেউ বলতে পারবেন? আচ্ছা যাক, ডিজিটাল হিসেবে ব্যবহার করি, যেমন আমরা বেশ কিছু ইংরেজি শব্দ আমরা যদি বাংলায় ব্যবহার করি, যেমন আমরা কেউ বলি না যে চৌপায়া। চৌপায়ার ইংলিশটাই আমরা সবসময় ব্যবহার করি, যেমন টেবিল। আহ তারপরে চেয়ার এর বাংলা হচ্ছে কেদারা, আমরা কেদারা বলি না। তো যাই হোক, এখানে আমরা সেরকমই একটি ইউজ করি যে ডিজিটাল চ্যানেল মানে বিভিন্ন মাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে কাস্টমারের কাছে পৌঁছানো। তার মানে আমার এই যে পণ্যটা, এই পণ্যের কনজিউমার বা ভোক্তা যারা যারা ব্যবহারকারী তাদের কাছে আমি পৌঁছাবো কিভাবে? অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে। সাব্বির হোসেন, সাব্বির হোসেন কেমন আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, সাব্বির হোসেন কেমন আছেন আপনি? আমি ভালো আছি। কি ব্যাপার, আপনি সকালের সেশনে ছিলেন না কেন? স্যার, আমাদের সেই ইলেকট্রিসিটি কিছুই ছিল না ও, স্যার। ইলেকট্রিসিটি ছিল না? এখন ওই কোথাও থেকে একটা চার্জ চার্জ টার্জ দিয়ে আচ্ছা স্যার আচ্ছা, ফোনে ঠিক আছে ই ঠিক আছে, করতেছি। সেটা তো কোনো নেট নেই। সমস্যা না। মানে আমি হঠাৎ দেখলাম যে সকালে আপনি ছিলেন না, কালকে যেহেতু ছিলেন, এটা একটি মানে বিষয় যে হঠাৎ করে মানে খোঁজ নেওয়া আর কি, যে কেন ছিলেন না। তবে ইলেকট্রিসিটির প্রবলেমের এটা আর তো গ্রুপ জানা কথা যে কালকে আমপান এই বিষয়টার কারণে প্রাকৃতিকভাবে বেশ সমস্যা ছিল। যাই হোক, আপনি জয়েন করলেন। আহ, যেটা হয়েছে, খুব বেশি কিছু শুরু হয়নি এখনো সেকেন্ড সেশনে। মানে আমরা এই স্লাইড নিয়ে আলোচনা শুরু করেছি, যেটা আপনি বোধহয় কিছুটা দেখেছিলেন গতকালও, যে ডিজিটাল মার্কেটিং নিয়ে আলোচনা হচ্ছিল। আজকে আমি এই পুরো স্লাইড যেটা হ্যাঁ। ছিল বা আমাদের যে টপিকটা দেখানো ছিল সেটাই শেষ করব। তো ডিজিটাল মার্কেটিং এর ও যে আচ্ছা বিষয়টা আচ্ছা। বলছিলাম, যে এখানে দেখুন লেখা আছে যে দ্য মার্কেটিং অফ প্রোডাক্টস এন্ড সার্ভিসেস। আমরা কিন্তু মার্কেটিং বলতে, এটা কি আমাকে একটু বলতে পারবেন যে প্রোডাক্ট এন্ড সার্ভিসেস বলার কারণ কি? আচ্ছা, ফাহিমা যে কথাটি লিখেছেন যে ক্লাসের লিংক ফেসবুকে দিব,
ক্লাসের লিংক তো অলরেডি আমাদের যে গ্রুপটা আছে, যে গ্রুপে আমি কালকে আপনাকে অ্যাড করেছি, ওই গ্রুপে দেওয়া আছে। ওই গ্রুপে অলরেডি লিংকটা দেওয়া আছে এবং সকাল থেকে আমরা যেই লিংকে ক্লাস করছি এই লিংকেই ক্লাস চলবে। ক্লাস লাস্ট টাইম যেটা আমরা 4টায় ক্লাস শেষ করব, 4টা পর্যন্ত এই লিংকেই ক্লাস চলবে, ঠিক আছে? ফলে লিংকটা দেওয়া আছে আমাদের স্যার স্যার যে উনি গ্রুপটা বোধহয় আছে, ক্লাস, সেই গ্রুপে লিংকটা আসলে দেওয়া আছে। স্যার উনি ক্লাসের রেকর্ডিং করছে ওইটার লিংক স্যার। বুঝতে পারিনি কথাটা। আচ্ছা হ্যাঁ, ক্লাসের স্যার উনি রেকর্ড মনে আমরা হয় যে মূল যে ক্লাস বিষয়গুলো রেকর্ডিং আলোচনা করছেন করছি ওই লিংকটা সেই পাচ্ছে। বিষয়গুলোর রেকর্ড থাকবে। যেমন ফার্স্ট সেশনে আমরা যখন একটা ব্রাউজার থেকে একাধিক ব্রাউজার কিভাবে তৈরি করতে হবে এই টেকনিক্যাল বিষয়টা যখন দেখলাম শিখলাম, সেটার রেকর্ডটা আমি দিয়ে দিব। যেটা রেকর্ড করা আছে সেটা আমি গ্রুপে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তো যে বিষয়টা বলছিলাম যে প্রোডাক্ট মার্কেটিং অফ প্রোডাক্টস এন্ড সার্ভিসেস ইউজিং ডিজিটাল প্ল্যাটফর্ম। এখন প্রোডাক্ট এন্ড সার্ভিস লেখার কারণটা একটু বলি, যে আমরা জানি যে প্রোডাক্ট যেমন জামা কাপড়, বইপত্র, বিভিন্ন আসবাবপত্র, গাড়ি বলি, বাড়ি বা বাড়ি বানানোর যে উপাদান, খাবার আমরা যেগুলো খাই সেই খাবারের তৈরির বিভিন্ন উপাদান, এগুলো সবই কিন্তু প্রোডাক্ট বা পণ্যের মধ্যে পড়ে। তো এগুলো নিয়ে যে ব্যবসাটা হয় সেটা তো আমরা সবাই জানি, যে আমরা যা কিছু ইউজ করছি, এই যে আমরা কম্পিউটারের মাধ্যমে ব্যবহার করছি, এই কম্পিউটারে কিন্তু প্রোডাক্টের মধ্যেই পড়ে। এগুলোর বিভিন্ন মার্কেটিং হচ্ছে, এগুলোর বিভিন্ন আম, প্রচার প্রচারণা হচ্ছে। তো এরকম মার্কেটিংটা কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে। এরপরে যেটা আসে, যে এই প্রোডাক্ট ছাড়াও আরো একটি বিজনেস হয় বা মার্কেটিং হয়, সেটা হচ্ছে সার্ভিস। সেটা হলো সার্ভিস। এই সার্ভিসের ক্ষেত্রটা কি কি বিষয়, যেমন ধরুন কেউ ইউনিভার্সিটি পড়াশোনা করছে, বেসরকারি ইউনিভার্সিটি হোক বা এই যে পড়াশোনা করছে, সেখানে কিন্তু তিনি একটি খরচ করছেন বা টাকা দিচ্ছেন। তাহলে এখানে দেখুন তিনি একটি সেবা নিচ্ছে, তার বিনিময়ে তিনি অর্থ প্রদান করছেন। তো এটা কিন্তু একটি ব্যবসা। যেমন বিভিন্ন ইউনিভার্সিটি, তারা দেখুন বেসরকারি ইউনিভার্সিটি, তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞাপন দিচ্ছে, বা কোচিং সেন্টারের কথা যদি বলি, বিভিন্ন কোচিং সেন্টার বিভিন্ন বিজ্ঞাপন দিচ্ছে যে আমাদের এখানে এই কোর্সটা করুন, এই কোর্সে এত ছাড়। বা বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট বিভিন্ন বিজ্ঞাপন দিচ্ছে, যেমন ধরুন আইএলটিএস এর জন্য আপনি যদি পরীক্ষা দিতে চান তো এখানে কোচিং করুন, চাকরির জন্য কোচিং। এরকম এই যে বিভিন্ন সেন্টার গুলো যেগুলো ট্রেনিং মূলক শিক্ষা দিচ্ছে, বা বিভিন্ন আইটি রিলেটেড ট্রেনিংও দেওয়া হচ্ছে, তার জন্য কিন্তু ফি প্রদান করতে হচ্ছে। এগুলো কিন্তু সবই সেবামূলক। আপনি সেখানে অর্থ প্রদান করছেন এবং অর্থ প্রদানের মাধ্যমে তারা আপনাকে কি সেবা প্রদান করছে। এখানে কিন্তু আমরা কোনো প্রোডাক্ট পাচ্ছি না, মানে বস্তুগত কোনো প্রোডাক্ট পাচ্ছি না। যেমন কম্পিউটার হোক, জামা কাপড়, খাবার, এইগুলো কিন্তু সব বস্তুগত, যেগুলো আমরা দেখতে পাচ্ছি, ধরতে পাচ্ছি, ছুতে পাচ্ছি। কিন্তু এই যে সেবামূলক যে পণ্যটা আছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, বা এগুলো কিন্তু কোনো বস্তুগত অবস্থান থাকছে না। এগুলো অবস্তুগত, কিন্তু সেবার মাধ্যমেই কিন্তু আমরা সেটা নিচ্ছি। যেমন ধরুন ডাক্তারের সেবা, আমি অসুস্থ, ডাক্তার তিনি আমাকে সেবা প্রদান করছে এবং তার বিনিময়ে আমি কিন্তু তাকে পে করছি। তাহলে এই যে সেবামূলক যে একটি আহ, প্রচার প্রচারণা, যেমন বিভিন্ন ডাক্তারের বিভিন্ন প্রচার প্রচারণাও কিন্তু হয়, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় যে অমুক হাসপাতালটায় এই নতুন টেকনোলজি আনা হয়েছে, এরকম অনেক টেলিভিশনেও কিন্তু আমরা বিজ্ঞাপন দেখতে পারি। এবং এই যে বললাম টেলিভিশনে বিজ্ঞাপন দেখতে পারি, এই টেলিভিশনে বিজ্ঞাপনটাও কিন্তু আপনারা জানেন যে এক ধরনের মার্কেটিং, যেটা তারা কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছে সেই কোম্পানির বা সেই
প্রোডাক্টের বা সেবাটার, এটাও কিন্তু এক ধরনের মার্কেটিং হচ্ছে। এবার সেবামূলক এই মার্কেটিং, তো আমরা যখন ডিজিটাল মার্কেটিং করব সেখানে হতে পারে যে বস্তুগত বিভিন্ন মার্কেটিং থাকতে পারে, সেবাগত বিভিন্ন মার্কেটিংও থাকতে পারে। যেমন ধরুন কোনো একটি ব্যাংকের নতুন নতুন বীমা সুবিধা এসেছে, কেউ সেটার সেবাটা নিচ্ছে, তার বিনিময়ে তিনি কিন্তু পে করছেন, এটা কিন্তু একটি সেবামূলক মার্কেটিং হবে। আবার ধরুন আমরা বিভিন্ন গেম খেলি, বিভিন্ন সফটওয়্যার নামাচ্ছি, ডাউনলোড করছি, এ ধরনের বিভিন্ন কাজের প্রমোশনও কিন্তু আমরা অনলাইন মার্কেট প্লেসে করতে পারি। যেমন আমাদের এখানে দেখেছেন উপস্থিত ছিল যে মধুসূদন ছিলেন, এবং গতকাল তিনি তার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলেন যে তিনি একটি কপি পেস্টের কাজ করে দিচ্ছিলেন। সেখানে কি ছিল যে একটি অ্যাপসের বিভিন্ন সেবা নিয়েই কিন্তু তাকে সেই তথ্যগুলো কপি পেস্ট করতে হচ্ছিল। তাহলে দেখুন এই অ্যাপসটা আমরা কিন্তু নর্মালি যে জামা কাপড় ব্যবহার করি বা নর্মালি যে বস্তুগত প্রোডাক্ট সেগুলোর মতো কিন্তু ব্যবহার করতে পারবো না, এটা কিন্তু আমাদেরকে অনলাইনের মাধ্যমে ব্যবহার করতে হচ্ছে, এবং তার সেবাটা আমরা নিচ্ছি, তার বিনিময়ে কিন্তু আমরা পেমেন্ট করছি বা পে করছি। অনলাইনে আমাদেরকে পে করতে হচ্ছে যখন আমরা সেই সেবাটা নিচ্ছি সেই প্রোডাক্টের। তো এটা হচ্ছে একটা বিষয় যে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে যখন মার্কেটিং করব, প্রোডাক্ট এবং সার্ভিস এই দুই ধরনের সেবার মার্কেটিং আমাদেরকে করতে হচ্ছে। এখন এই ধরনের মার্কেটিং এর উদ্দেশ্যটা কি ট্রেডিশনাল মার্কেটিং এর বাইরে? দ্য কি অবজেক্টিভ ইজ টু প্রমোট ব্র্যান্ডস থ্রু ভেরিয়াস ফর্মস অফ ডিজিটাল মিডিয়া অ্যান্ড ডিজিটাল টেকনোলজি। এই যে ব্র্যান্ডিংটা করা, ব্র্যান্ডিং বা প্রচারণা করা, সেই প্রতিষ্ঠানের হোক বা সেই প্রোডাক্টের হোক, ওই প্রোডাক্টটা যে প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানেরও কিন্তু একটি মার্কেটিং করা হচ্ছে, এবং সেটা ডিজিটাল প্ল্যাটফর্মে করা হচ্ছে। কারণ এখন ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা কিন্তু প্রচুর পরিমাণে উপস্থিতি, মানুষের উপস্থিতি কিন্তু প্রচুর পরিমাণে ডিজিটাল প্ল্যাটফর্ম, এবং ডিজিটাল প্ল্যাটফর্ম কিন্তু এখন অলমোস্ট সবাই ইউজ করে। যেহেতু মার্কেটিং বা প্রচার প্রচারণা জিনিসটাই হচ্ছে এমন যে যেখানেই জনগোষ্ঠী থাকবে বা যেখানে মানুষ থাকবে একসাথে, সেখানে কিন্তু আমাকে সেই প্রচার প্রচারণাটা চালাতে হবে, বা সেখানেই সেই প্রোডাক্টের বা সেই ব্র্যান্ডের প্রচারণাটা করতে হবে। তো এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটি ক্ষেত্র, বা ডিজিটাল মার্কেটিংটা যদি ইন শর্ট বলা হয় যে কি বিষয়টা ছিল ডিজিটাল মার্কেটিং নিয়ে, সেটা বলা হলো। এরপরে কথা হচ্ছে হোয়াই ইউজ ডিজিটাল মার্কেটিং, কেন আমরা ডিজিটাল মার্কেটিংটা ইউজ করতে যাব বা কেন ইউজ করতে হবে? ইনক্রিজ ওয়েবসাইট ট্রাফিক। ইনক্রিজ ওয়েবসাইট ট্রাফিক বলতে আপনারা কি বুঝছেন যদি কেউ একটু বলেন? সাব্বির হোসেন, আপনি বলুন যে ওয়েবসাইট ইনক্রিজ ওয়েবসাইট ট্রাফিক, এই যে ট্রাফিক বলতে কি বোঝানো হচ্ছে, বা ইনক্রিজ ওয়েবসাইট ট্রাফিক বলতে কি বোঝানো হচ্ছে আসলে? ইনক্রিজ ওয়েবসাইট ট্রাফিক বলতে আমার ওয়েবসাইটে যেন অন্যান্য লোকজন এসে যখন ভিজিট করে, যেমন হচ্ছে আমি কোনো একটা পণ্য সেল করতেছি খুব শর্ট প্রাইসে, তো অনেক লোকজন যেটা এখানে এসে গ্যাদার করতেছে বা তারা আমার থেকে কোনো সার্ভিস পাচ্ছে, এমন কি বলা যায়? আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ওয়েবসাইট ট্রাফিক বলতে যে আমাদের মাধ্যমে তারা তাদের ওয়েবসাইটে কোনো ডাটা পাচ্ছে বা তথ্য পাচ্ছে, তাই তো? আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর কি কি একটু যুক্ত করতে চান বা বলতে চান ইনক্রিজ ওয়েবসাইট ট্রাফিক বলতে? স্যার আমি বলতে চাচ্ছিলাম তারেক, আমি সরি, মানে আপনি যে কে বলছেন এটা তো একটু সমস্যা, কারণ আপনি তারেক মাহমুদ এখানে যুক্ত আছেন, শামসুল হক সম্ভবত যুক্ত আছেন, রুমা পারভিন যুক্ত আছেন, তিনজন। এখন কে বলতে চাচ্ছেন? জি গাউসুল হক বলছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, গাউসুল, গাউসুল বলুন, জি বলুন। ইনক্রিজ ওয়েবসাইট ট্রাফিক বলতে যে কোনো ওয়েবসাইট, জি স্যার, ইনক্রিজ ওয়েবসাইট ট্রাফিক বলতে কোনো ওয়েবসাইটে যখন কোনো নির্দিষ্ট সেবা পেতে কিংবা কোনো কিছু দেখতে, মানে সেবাটি পেতে কিংবা কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে কিংবা কিনতে সেই ওয়েবসাইটটাই প্রবেশ করে, সেটা হচ্ছে সেই ওয়েবসাইটের মালিকের কাঙ্ক্ষিত ট্রাফিক।
আচ্ছা, ওয়েবসাইটে জি স্যার, আমি বলছি। মানে একটু হচ্ছে যে আপনাদের নেটটাতে সমস্যা করছে, যার কারণে থেমে জি যাচ্ছে মাঝে মাঝে। শুনতে পাচ্ছেন গাউসুল জি আমার কথা? স্যার, একটা ওয়েবসাইট মালিকের। হ্যাঁ, ওয়েবসাইট মালিকের। জি জি, শুনতে পাচ্ছি। জি বলুন। আপনি যে নির্দিষ্ট একটা ওয়েবসাইট ওয়েবসাইটে কোনো ভিজিটর্স কিংবা আমাদের মতো সাধারণ অডিয়েন্স যখন একটি কোনো সেবা মানে পাইতে গেলে যখন ভিজিট করে তার ওয়েবসাইটে, ওইটা হচ্ছে ওই মালিকের, ওই ওয়েবসাইট মালিকের কাঙ্ক্ষিত ট্রাফিক। হ্যাঁ, মানে বাইরের ওয়েবসাইট অডিও যখন মালিকের একটা ওয়েবসাইট ওয়েবসাইটে ট্রাফিক। প্রবেশ করবে, ওইটা হচ্ছে ট্রাফিক। হ্যাঁ হ্যাঁ, এটা খুবই ভালো বলেছেন, নতুন কিছু যুক্ত জি স্যার, শুনতে হলো। পাচ্ছেন? আচ্ছা, আর কেউ আর কেউ কিছু বলতে চাচ্ছেন? আর কেউ কিছু বলতে চান? আচ্ছা, তাহলে আমি একটু বলি। হ্যাঁ, তারা দুজন কিন্তু অনেকটা বলেছেন এবং অনেকটা পরিষ্কার করেছেন। আমি প্রথমে একটু ট্রাফিক সম্পর্কে বলি। ট্রাফিক সম্পর্কে যেটা বোঝানো হয় সেটা হলো, আমরা যখন কোনো একটি প্রোডাক্টের প্রমোশন করি বা কোনো একটি প্রোডাক্টের মার্কেটিং করি, সেই প্রোডাক্টটা যখন ওই কোম্পানি তৈরি করছে, তারা কিন্তু কোনো একটি উদ্দেশ্যকে মাথায় রেখে তৈরি করে। যেমন আমি ধরুন চকলেটের কথায় যদি আসি, যে আমরা যে চকলেট গুলো ব্যবহার করি, মানে বাচ্চাদের চকলেটই ধরলাম। দেখুন, এই চকলেটটা বাচ্চারা খাচ্ছে, তার মানে এই চকলেটের কনজিউমার কারা? বাচ্চারা। কম বয়সী যারা বাচ্চা, তারা হচ্ছে কনজিউমার। এখন এই প্রোডাক্টটা কিন্তু, যে বাচ্চারা কনজিউমার হলেও তারা কিন্তু ক্রয় করছে না, তারা কিন্তু কিনছে না, কারণ তাদের কাছে তো টাকা নেই। ধরুন 5, 6, 7 বছরের বাচ্চা, তার কাছে কিন্তু টাকা নেই। তার মানে যিনি এটা প্রডিউস করছেন, যিনি এটা উৎপাদন করছেন, সেই কোম্পানি, তাদের মাথায় কিন্তু একটা জিনিস থাকে যে এই চকলেট যেটা, সেটা কিন্তু যারা বড়, তাদেরও একটা হাইলাইটের ব্যাপার আছে, তাদেরও দরকার আছে। সেটা কি? যে এই চকলেটটা সে বাচ্চাকে দিতে পারছে, বাচ্চারা খুশি থাকছে। যার কারণে আপনারা দেখবেন যখন মার্কেটিং এর ক্ষেত্রে, নর্মালি আমরা যখন ট্রেডিশনাল ওয়েতে দেখি যে যারা খেলনা বিক্রি করে, ওরা কিন্তু দেখবেন সবসময় যে বাচ্চাদের সামনেই খেলনাগুলো নিয়ে যায়। বা আপনারা দেখবেন যারা হাঁড়ি পাতিল বিক্রি করে, ওরা কিন্তু একটা জিনিস দেখবেন যে ওরা যে টাইমটাতে আসে, সেই টাইমটাই দেখা যায় যে বাসা বাড়িতে ওই মানুষগুলোই থাকে যারা কিন্তু ওই হাঁড়ি পাতিল কিনবে, এরকম মানুষগুলোই থাকে। তো এটা হচ্ছে একটা বিষয় যে ওই যে প্রোডাক্টটা, যেটা চকলেটের প্রোডাক্টের কথা বললাম, সেই চকলেট জাতীয় যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা মূলত একজন বড় যে ব্যক্তি, বয়স্ক ব্যক্তি, বা ধরুন 60 বছর একজন ব্যক্তি, দাদা বা নানা, তিনিও কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করবেন, কারণ তিনি হয়তো তানাকে বিক্রি করতে চাচ্ছেন। তাহলে ট্রাফিক হচ্ছে পটেনশিয়াল কাস্টমার বা কনজিউমার। সে হয়তো এটা এখন ইউজ করছে না, কিন্তু ইন ফিউচার সে ইউজ করতে পারে। এবং যেটা আমি বললাম যে একটা কোম্পানি যখন একটি প্রোডাক্ট নিয়ে আসে, সে কিন্তু চিন্তা করে যে আমার এই প্রোডাক্টের কাস্টমার কারা, গ্রহীতা কারা, ভোক্তা কারা, কারা নিবে। তারা তো নিচ্ছে, সাথে পটেনশিয়াল কাস্টমার কারা আছে, যারা হয়তো বা এখনই নিচ্ছে না, কিন্তু ইন ফিউচার তারা নিবে। তাহলে ট্রাফিকটা হচ্ছে এমন কতগুলো ভোক্তা যারা আমরা যে মার্কেটিং করি, ডিজিটাল প্ল্যাটফর্মে মার্কেটিং করি, সেই মার্কেটিং এ এই ক্লায়েন্ট গুলো আমাদের মার্কেটিংটা দেখে তারা বুঝতে পারে একটা সময় যে হ্যাঁ, এই প্রোডাক্টটা আমার প্রয়োজন আছে এবং এই প্রোডাক্টটা আমি নিতে চাই, এবং তিনি তখন এই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করেন। তো এটাকে আমরা তখন ট্রাফিক বলছি। এবার ইনক্রিজ ওয়েবসাইট ট্রাফিক কি? ধরুন যে কোনো কোম্পানি যদি এখন ব্যবসা করতে চায়, তার ফার্স্ট অফ অল এখন যেটা থাকতে হবে সেটা হচ্ছে ওয়েবসাইট। একটি খুব ভালো ওয়েবসাইট কিন্তু একটি বিষয়, যে ওই ওয়েবসাইটটা ব্যবহার করেই আমরা কিন্তু
প্রোডাক্টের প্রমোশন করতে পারি, বা ওয়েবসাইটই মূলত ডিজিটাল প্ল্যাটফর্মে কোনো একটি প্রতিষ্ঠানকে বা কোনো একটি ব্র্যান্ডকে বা কোনো একটি প্রোডাক্টকে সর্বোত্তমভাবে উপস্থাপন করে, যে এই প্রোডাক্টটা আসলে কিভাবে দরকারি এবং এই প্রোডাক্টটা কেন, এই কোম্পানির উদ্দেশ্য কি, লক্ষ্য কি, কোম্পানির কাঠামো কি, সবকিছুই একটি ওয়েবসাইট উপস্থাপন করে। এখন ওয়েবসাইট ট্রাফিক বলতে আমার ওয়েবসাইটে ভিজিট করছে কতজন, বা ওই ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা নিচ্ছে কতজন। যেমন ধরুন Amazon.com একটি ওয়েবসাইট। Amazon.com এ মূলত কি হয়, যে সেখানে বিভিন্ন ধরনের প্রোডাক্টের মার্কেটিং হচ্ছে। আমরা সেই Amazon.com ওয়েবসাইটে যাই, সেখানে বই হোক, বিভিন্ন টেকনোলজিক্যাল অ্যাক্সেসরিজ হোক, যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা সেখানে ব্রাউজ করি, এবং সে তাদের যে প্রাইস, সেই প্রাইসের মধ্যে যদি আমার পছন্দনীয়, আমার চাহিদার সাথে সঙ্গতিপূর্ণ হয় সেই প্রোডাক্ট, তাহলে কিন্তু আমরা সেখানে অর্ডার করি এবং ক্রয় করি। তাহলে এই যে ওয়েবসাইটটাতে তো ভিজিটর যেতে হবে। আমি যদি ওয়েবসাইটে না যাই তাহলে তো আমি জানবো না, তাহলে তুমি দেখবো না। যেমন ধরুন আমি একটা সময় একটা বয়সে, ধরুন আমার যখন 4 বছর ছিল, 5 বছর ছিল, তখন কিন্তু আমি Amazon.com ওয়েবসাইট সম্পর্কে জানতাম না। তার মানে আমার জীবনে একটা পর্যায়ে এসে আমি কিন্তু ফার্স্ট এটা সম্পর্কে জেনেছি। তার মানে এখনো কিন্তু পৃথিবীতে অনেক মানুষই আছে যারা হয়তো Amazon.com এই ওয়েবসাইটটা চেনে না বা জানে না। এখন তাদেরকে কিন্তু জানাতে হবে, কারণ তারা যদি ওয়েবসাইটটা ভিজিট করে তাহলেই তো তারা ওই প্রোডাক্টটা পাবে। এখন ওয়েবসাইটে সে কেন ভিজিট করতে যাবে, কি দরকার তার ওয়েবসাইটটা ভিজিট করতে যাওয়ার? এই যে তার যে চাহিদা, সেই প্রোডাক্টগুলো তিনি ওয়েবসাইটে গেলে পাবেন, সেটা কিন্তু তার সামনে উপস্থাপন করতে হবে আমাকে। সেটা হতে পারে কোনো কন্টেন্টের মাধ্যমে, হতে পারে ল্যান্ডিং পেজের মাধ্যমে, হতে পারে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে। পপ আপ অ্যাডভার্টাইজ দেখা যায়, আপনারা দেখবেন যে ইউটিউব হোক বা বিভিন্ন ওয়েবসাইট হোক, যেখানে দেখা যায় অ্যাডভার্টাইজমেন্ট আসে কিছুক্ষণ পর পরই। তো এই যে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমেও হতে পারে যে সে জানলো, এই প্রচার প্রচারের মাধ্যমে সে জানলো, আর জানার পরেই সে কিন্তু ওয়েবসাইটটা ভিজিট করবে। তো আমি যদি ওই ওয়েবসাইটে ভিজিটরের সংখ্যা বাড়াতে পারি, তাহলে কিন্তু আস্তে আস্তে সেখানে পটেনশিয়াল কাস্টমারের সংখ্যাও বাড়বে বা কাস্টমারের সংখ্যাও বাড়বে। তার মানে সেখানে আমার কাস্টমারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো একজন ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, যে ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে ওয়েবসাইটে ট্রাফিক বৃদ্ধি করা। তার মানে ইনক্রিজ ওয়েবসাইট ট্রাফিক। এটা কিন্তু আমরা যারা ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করি, আমাদেরকে যারা কাজে নিয়োগ দিচ্ছে, তাদের কিন্তু এটাও একটি উদ্দেশ্য যে আপনাকে যে তারা ব্যবহার করছে তার ওয়েবসাইটটা যেন মানুষ ভিজিট করতে যায়। তো এটি একটি বিষয় যে ইনক্রিজ ওয়েবসাইট। এরপরে ইনক্রিজ ব্র্যান্ড রিকগনিশন। ব্র্যান্ড রিকগনিশন, রিকগনিশন মানে আপনারা জানেন যে পরিচিতি। এখন কোন একটি ব্র্যান্ড একদমই নতুন, যেমন ধরুন বাংলাদেশে প্রাণ গ্রুপ, খুব নামকরা, 100-রও বেশি দেশে তাদের ব্যবসা চলছে, প্রচার প্রচারণা আছে, অনেকেই জানে। এখন এই যে প্রাণ গ্রুপ, তাদের যে প্রোডাক্টগুলো চলছে, ঠিক সেম কাইন্ডের কোনো প্রোডাক্ট নিয়ে দেখা গেল, যেহেতু খাদ্য জাতীয় অনেক প্রোডাক্ট তাদের আছে, আপনিও খাদ্য জাতীয় কোনো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে গেলেন। এখন আপনি যখন এরকম একটি নতুন ব্যবসা শুরু করবেন, অলরেডি প্রাণ গ্রুপ সেই প্রোডাক্ট বাজারে চালাচ্ছে, আমরা অনেকেই দেখা গেল সেই প্রোডাক্টটা ইউজ করি। একজন কাস্টমার কেন সেই প্রোডাক্ট ছেড়ে আপনার প্রোডাক্ট নিতে যাবে? এটা যদি একটু বলেন, যে আমার ব্র্যান্ডটা, আমি যে নতুন একটি ব্র্যান্ড তৈরি করলাম বা নতুন একটি প্রোডাক্ট নিয়ে আসলাম, এই প্রোডাক্টটা কেন একজন কাস্টমার, যেটা এক্সিস্টিং প্রোডাক্ট আছে, যেটা বর্তমানে বাজারে খুব চলছে, এবং আমি একজন ক্লায়েন্ট যদি হই, আমি নিয়মিত এই প্রোডাক্টটা ব্যবহার করি, আমি কেন আপনার এই নতুন প্রোডাক্ট নিতে যাব? এটা যদি একটু কেউ বলতেন, যে এই ব্র্যান্ড রিকগনিশনের ব্যাপারটা। স্যার স্যার আমি বলবো স্যার, আমি মিকাইল ইসলাম। স্যার, ব্র্যান্ড ব্র্যান্ড বলতে সাধারণত আমরা বুঝি মৌলিকীকরণ, একটা পণ্যকে যে আমরা যতভাবে উপস্থাপন করতে পারবো কাস্টমারের সামনে। আর এখান থেকে আমরা যে আগে আমরা জেনে আসছি ইনক্রিজ ট্রাফিক, আমাদের ব্র্যান্ডটা আমাদের যত যত মানুষের
মানে কি বলে আকর্ষিত হবে, তত আমাদের কি ওই ওখানে ট্রাফিক আসবে। আকর্ষণটা কিভাবে বেশি হতে পারে? একটা আকর্ষণটা আসবে কিভাবে? স্যার, আকর্ষণটা আসবে স্যার আমাদের ইনক্রিজ ব্র্যান্ডিং স্যার, আমাদের আমাদের ব্র্যান্ডিং করতে হবে স্যার, ব্র্যান্ডিং করতে হবে স্যার, আমাদের এমন ভাবে ব্র্যান্ডিং করতে হবে যা অন্য কোম্পানির ওই একই পণ্য থেকে দেখতে ভিন্ন লাগে, কিন্তু মানটা একটু ভালো, তাদের বোঝাতে হবে যে আমাদের এই পণ্যটার মান অনেক বেশি ভালো, যেটা কিন্তু আমাদের existing আছে তাদেরও তো সেটাই মান ভালো। ধরুন আমি যদি বলি যে খাদ্যদ্রব্যের ক্ষেত্রে এখন প্রাণ গ্রুপ তাদের যে প্রোডাক্টগুলো চলছে তাদেরও তো মান খারাপ না, তাদেরও তো মান ভালো, জি স্যার। তাহলে আমি কেন নিতে যাব? স্যার ওই ইভেন নতুন যে প্রোডাক্টটা আসবে, দেখুন একটি প্রোডাক্ট যখন এতদিন ধরে মার্কেটে চলছে তাদের কিন্তু একটা অবস্থান তৈরি হয়ে গিয়েছে এবং অর্থনৈতিকভাবেও তারা দৃঢ় অবস্থানে। ধরুন আপনি মান ভালো করবেন, মান ভালো করার ক্ষেত্রে আপনার এখন ওরা ধরুন জার্মানির নিয়ে আসছে, ধরেন জার্মানি থেকে বিভিন্ন ধরনের মেশিনারিজ নিয়ে আসছে, নিয়ে এসে তারা প্রোডাক্ট তৈরি করছে। আপনি নতুন ব্যবসা করেছেন, এমনিতেই আপনার ইনভেস্ট অনেক, অবকাঠামো থেকে শুরু করে সবকিছু মিলিয়ে। ইভেন সেটা যদি আমি অনলাইনের ক্ষেত্রেও ধরি, ধরুন আপনি একটি আইটি ফার্ম তৈরি করলেন, তো আমার এক্সিস্টিং যে আইটি ফার্ম গুলো আছে সেই আইটি ফার্মে তারা প্রিন্টিং করে দিচ্ছে, ডিজাইন করে দিচ্ছে, ওয়েবসাইট বানিয়ে দিচ্ছে এবং তাদের সেই আইটি ফার্ম ধরুন 5-10 বছর ধরে আছে, অনেক অভিজ্ঞ মানুষ সেখানে জয়েন করেছে, তাদের অফিস অনেক বড় জায়গা নিয়ে। ইভেন তাদের যারা বাসায় থেকে হয়তো বা কাজ করে তাদেরও অনেক ভালো পারফরমেন্স দেওয়ার সুবিধা রয়েছে। আপনি একটি নতুন আইটি ফার্ম বানালেন, আপনার অফিসের লোকেশন ছোট, জায়গা ছোট, আপনি হয়তো বা যাদেরকে নিয়ে কাজ করছেন তারাও অভিজ্ঞ, আবার আপনি অনেক নতুন নিউ কামারদের নিয়েও কাজ করছেন। এখন একজন ক্লায়েন্ট বা একজন বায়ার বা ইনভেস্টর কেন আপনাকে কাজটা দিতে যাবে, আপনার ব্র্যান্ডকে কেন সে চুজ করবে? স্যার ব্র্যান্ডিং স্যার, ব্র্যান্ডিং মানে এখানে ব্র্যান্ডিং রিকগনিশন স্যার, পরিচিতি স্যার, এটা স্যার আমাদের পরিচিত করতে হবে স্যার। ব্র্যান্ডিং ইনক্রিজ মানে আমাদের ইনক্রিজ ব্র্যান্ডিং রিকগনিশন স্যার, ওদের স্যার এদের অন্য অন্য কোম্পানির তো থাকবে, সেই সাথে স্যার আমাদের নতুন আসতে গেলে আমাদের তো সেটা আমাদের উপস্থাপনা করতে হবে, পরিচিত করতে হবে, পরিচিতি না করলে তো আমরা কখনোই তো মার্কেটিং করতে পারবো না। হ্যাঁ, কিন্তু পরিচিত করতে হবে এটা তো আমরা বুঝলাম, আমরাও জানলাম, কিন্তু সেটা কিভাবে, পরিচিতটা কিভাবে করব? আমি তো বলি স্যার, সঠিক জি ভাই বলেন। হ্যাঁ বলুন। হ্যাঁ, কে বলতে চাচ্ছিলেন বলুন একটু। ফোনের মাধ্যমে স্যার। জি, হ্যাঁ বলুন বলুন। স্যার আমি একটু বলবো স্যার। হ্যাঁ বলুন অবশ্যই। বিজ্ঞাপনের মাধ্যমে, কারণ হচ্ছে প্রচারেই প্রচার। মার্কেটিং এর মাধ্যমে, স্যার বলছিলাম বিজ্ঞাপনের মাধ্যমেই করা যায়, কারণ হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমে। প্রচারেই প্রসার। আর আপনার হচ্ছে যদি আমরা হচ্ছে অন্য ব্র্যান্ডের থেকে মান ভালো করি, কস্টিংটা একটু কম ধরি, অন্য ব্র্যান্ডের থেকে যদি আমরা একটু হচ্ছে আচ্ছা, নেটওয়ার্কে বোধহয় একটু প্রবলেম হচ্ছে। কস্টিংটা একটু কম ধরি, তারপরে আপনার যে প্রথম কস্টিং কম ধর, আচ্ছা, ধন্যবাদ রোমা ইসলাম, রোমা পারভিন আপনাকে। আমি হয়তো মূল জিনিসটা শুনতে পাচ্ছেন আমার বলতে কথা? পেরেছি যে বিজ্ঞাপনের মাধ্যমে বা বিজ্ঞাপন দিতে হবে আমাদেরকে। হ্যাঁ, মেবি নেট প্রবলেম হচ্ছে।
সম্ভবত এটা হচ্ছে বিষয় যে আমাদেরকে এই যে মার্কেটিং যেটা সেটাই করতে হবে, প্রচার প্রচারণাটা বাড়াতে হবে। আচ্ছা, নেট প্রবলেমের কারণে লিভ হয়ে গেল। তো এটা হচ্ছে একটা বিষয় যে আমাদের মার্কেটিং এটা বৃদ্ধি করতে হবে এবং মার্কেটিং এর যে সেক্টরটা সেই ক্ষেত্রটা সেটা বাড়াতে হবে। সেটা নিয়েও একটু যদি আলোচনা করি। আচ্ছা, ব্র্যান্ড রিকগনিশন আমি তাহলে একটু বলি। এই ব্র্যান্ডের যখন আমি পরিচিতিটা করব, রুমা পারভিন যেটা বললেন যে হ্যাঁ, মার্কেটিংটা খুব গুরুত্বপূর্ণ। কারণ দেখুন, যখন একটি কথাই আছে যে মিথ্যাকে বা একটি অদরকারি কথাকে 100 বার বললে সেটাও কিন্তু কনফিউশন সৃষ্টি করে, যেটা কি দরকারি নাকি দরকারি না এরকম একটি সৃষ্টি করে দেয়, মানে মাইন্ড সেটআপের মধ্যে। মানে কথাটা হচ্ছে আমরা কিন্তু সেই কথাটাই বেশি বেশি বলি যেটা দরকারি কথা, এটাই স্বাভাবিক হওয়ার কথা, এবং সেটারই প্রচার প্রচারণা বেশি করা হয় যেটা প্রয়োজনীয়। যেমন দেখুন, এই যে বাতাস, অক্সিজেন, এটা না হলে আমরা বাঁচবো না, এবং এটারই কিন্তু অ্যাভেলেবিলিটি সবচাইতে বেশি। ঠিক তেমন যেই প্রোডাক্ট আমি সেল করতে চাই বা আমি যদি সেই প্রোডাক্টটা কিনতে চাই, তার মানে ওই প্রোডাক্টের প্রচার প্রচারণা প্রচুর থাকতে হবে। এখন দেখা গেলো প্রোডাক্টের আমি নামই জানি না, তাহলে কিন্তু সেই প্রোডাক্ট আমি কিনবো না। কিন্তু আমি যদি প্রোডাক্টের প্রচার প্রচারণা বেশি করি তাহলে কিন্তু কেউ না কেউ হলে কিনবে। এখন কারা কিনবে? আমি যখন ব্র্যান্ড রিকগনিশন করতে যাব, অবশ্যই এটা দেখতে হবে যে আমার এই প্রোডাক্টটা বা পণ্যটা কারা কারা কিনতে পারে। হ্যাঁ, কিছু ক্লায়েন্ট থাকবে সবসময় যে তারা হচ্ছে ওই যে ব্র্যান্ডটা আছে যেটা এখন খুবই পরিচিত, খুবই বড় মাপের, তাদেরটাই ব্যবহার করছে। আবার কিছু কিছু ক্লায়েন্ট কিন্তু চায় যে তারা টেস্ট চেঞ্জ করতে চাচ্ছে, যে এটাই নিচ্ছি বা অন্য নতুনটা কেমন আছে সেটা একটু দেখি। আবার এমন কিছু ক্লায়েন্ট থাকবে যারা ওই প্রোডাক্টটা ব্যবহার করছে কিন্তু ওই প্রোডাক্টের যে কস্টিং সেটা হয়তো বা তারা মানিয়ে নিতে পারছে না, সেক্ষেত্রে তারা অন্য প্রোডাক্টের ক্ষেত্রেও আগ্রহী, বা তাদের কাছে এমন মনে হতে পারে যে নতুন অবস্থায় ওই সার্ভিসের মানটা যেমন ছিল সেটা হয়তো এখন নাই। কারণ একজন নিউ কামার বা একজন নতুন ব্র্যান্ড সে যেভাবে বিভিন্ন সুবিধা দেয় সেটা কিন্তু একদম পুরাতন ব্র্যান্ড দিবে না। যেমন উদাহরণ হিসেবে যদি বলি যে ইউটিউব মার্কেটিং এর যে ব্যাপারটা, ইউটিউব থেকে এখন যে আয় করা হয় আপনারা জানেন, কিন্তু ইউটিউবে একটা সময় কিন্তু মার্কেটিং এর জন্য সেটা সেখানে যেটা আয় হওয়ার কারণ সেটাও আপনারা জানেন যে অ্যাডভার্টাইজমেন্টের কারণে। তো একটা সময় গুগলে ইউটিউবে ছিল যে অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই আপনার কিন্তু মনিটাইজেশন সুযোগটা থাকতো। এরপরে কিন্তু তারা বিভিন্ন সেখানে শর্ত আরোপ শুরু করে, এবং একটা সময় এসে দেখা যায় যে চাইলেই কেউ মনিটাইজেশন করে নিতে পারছে না। কেউ একজন অ্যাকাউন্ট ক্রিয়েট করলো, অ্যাকাউন্ট ক্রিয়েট করেই সে কিন্তু মনিটাইজেশন করে ফেলতে পারছে না সেই অ্যাকাউন্টকে। তাকে সাবস্ক্রাইবার থাকতে হচ্ছে, ওয়াচ টাইম থাকতে হচ্ছে। তাহলে কি হলো? সেটা যখন নতুন ছিল তখন কিন্তু তারা এটা করে নাই, তারা যখন আস্তে আস্তে আপগ্রেড হচ্ছে তখন কিন্তু এটা করছে। এরপরে দেখা যাবে যে ধরুন আমরা এই যে গুগল মিট ইউজ করছি, মিট গুগল ইউজ করছি, এটার মাধ্যমে আমরা এই যে অনলাইনে মিটিং করছি, জুমেও করা যায়, গোটো মিটিং নামে সফটওয়্যার আছে। এগুলোতে কি ব্যাপারটা আছে, সাবস্ক্রাইব করতে হয়। ধরুন আপনি একটা ভালো প্রিমিয়াম ভার্সন ইউজ করতে চাচ্ছেন, সাবস্ক্রাইব করতে হচ্ছে। কিন্তু নতুন যখন থাকছে তখন দেখা যাচ্ছে ট্রায়ালের সুযোগ দিচ্ছে, ফ্রি সার্ভিস দিচ্ছে। যেমন একটা সময় যখন আমরা শুনেছি অনেকেই যে যখন বাংলাদেশে প্রথম চা আসলো তখন অনেকে চা ফ্রিও খাওয়াতো। এরপরে যখন তার মার্কেট তৈরি হয়ে গেছে এখন কিন্তু দেখবেন ফ্রি তো দূরের কথা, মোড়ের দোকানে অল্প এক কাপ চা খেতে যাবেন সেটাও লাল চা হইলেও 5 টাকা দাম। কিন্তু একটা সময় এটাও কিন্তু অনেক ফ্রি ছিল। তো এটা হচ্ছে বিষয় যে ব্র্যান্ড পরিচিতির ক্ষেত্রে এই যে মার্কেটিং করা, এবং মার্কেটিং এর ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে আমার কোন কোন ক্লায়েন্ট এটা নিতে পারে, বা ক্লায়েন্টের চাহিদাটা আসলে কি, সেইভাবে তাকে উপস্থাপন করা। আমি ক্লায়েন্টকে কোনো একটি প্রোডাক্ট
সেভাবেই উপস্থাপন করব তার চাহিদার সাথে মিলিয়ে। এটা কিন্তু মার্কেটিং এর খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আমি যখন মার্কেটিং করছি আমার কিন্তু নিজস্ব কিছু উদ্দেশ্য আছে, যে কাজ করে আমি আমার একটা ক্যারিয়ার ডেভেলপ করব বা আমি আর্নিং করব। তো আপনার উদ্দেশ্য এটা, কিন্তু যখন মার্কেটিং করবেন, যখন ক্লায়েন্টের সাথে আমার কথা হচ্ছে, তখন কিন্তু আমাকে ওই কাজের দিকে মনোযোগী হতে হবে, যে এই কাজটা কি। মার্কেটিং মার্কেটিং এ কি করতে হবে? প্রোডাক্টকে প্রমোশন করতে হবে। কার কাছে? ক্লায়েন্টের কাছে। ক্লায়েন্ট কেন নিবে? তার যে সমস্যাগুলো আছে বা তার যে চাহিদা আছে সেটা যদি পূরণ হয় তাহলে নিবে। তাহলে তার কি কি চাহিদা আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। সেই মতো ওই প্রোডাক্টকে প্রমোশন আমাকে ক্লায়েন্টের কাছে করতে হবে। এভাবে যদি আমি মার্কেটিং করি তাহলেই দেখা যাবে যে ওই ব্র্যান্ডের একটা পরিচিতি আমি তার কাছে তুলে ধরতে পারবো। কারণ ক্লায়েন্ট যখন দেখবে আচ্ছা আমার এই জিনিসগুলো দরকার, তাহলে এই প্রোডাক্টটা আসলে সেই জিনিসগুলো পূরণ করতে পারে, তাহলে এটা কোন ব্র্যান্ডের এই প্রোডাক্টটা, তখন কিন্তু সে নিজেই ব্র্যান্ডটা চিনতে চাইবে, জানতে চাইবে। তার মানে এই যে ব্র্যান্ডটা পরিচিত আমি তার কাছে করতে পারলাম, এই কাজটা কিন্তু করেই দিচ্ছে একজন মার্কেটার। এবং ডিজিটাল প্ল্যাটফর্মে এই ব্র্যান্ড রিকগনিশনের এই কাজটাও কিন্তু করতে হয় একজন ডিজিটাল মার্কেটারের। এরপর যে ব্যাপারটা সেটা হচ্ছে ইমপ্রুভ সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং। তো একটু আগে বললাম যে আচ্ছা, সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এর ইমপ্রুভ এটা বলতে আপনি কি বোঝেন বা এটা কেন দরকার, এটা একটু বলুন তো আপনাদের ধারণা, যে ইমপ্রুভড সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং জিনিসটা কি, এই সম্পর্কে কোনো ধারণা আছে বা? স্যার আমি কি একটু বলবো? হ্যাঁ বলুন বলুন অবশ্যই। স্যার ইমপ্রুভ সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং বলতে আমার ওয়েবসাইটটাকে মানে বিজনেসের ক্ষেত্রে গুগল টপ র্যাঙ্কে মানে একদম সবার সামনে আমার ওয়েবসাইট কিংবা আমার যে প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করতেছি সেই প্রোডাক্টটা নিয়ে যখনই কোনো ট্রাফিক কিংবা অডিয়েন্স সার্চ করবে তখন যেন আমার কোম্পানিটা কিংবা আমার ওয়েবসাইটটা গুগলের টপ র্যাঙ্কে থাকে, সবার সামনে থাকে। এটা ইমপ্রুভ করতে পারলে তাহলে আমার মার্কেটিং কিংবা আমার বিজনেসটা ভালো হবে, কিংবা আমি যে ক্লায়েন্টের কাজটা করে দিচ্ছি সেও সুফল পাবে আমার কাছ থেকে। হ্যাঁ, খুব সুন্দর বলেছেন। ইমপ্রুভ সার্চ জি ইঞ্জিন স্যার, শুনতে পাচ্ছেন? কিন্তু এই বিষয়টি আসলে বোঝানো হয়, কারণ আমি একটু আগেই বলেছিলাম যে ইনক্রিজ ওয়েবসাইট ট্রাফিক, সেখানে আমি বলেছিলাম যে নতুন একটি কোম্পানির ডিজিটাল প্ল্যাটফর্মে যখন আমরা প্রচার প্রচারণা চালাই খুব গুরুত্বপূর্ণ হচ্ছে একটি ওয়েবসাইট। তো আমি বানালাম ওয়েবসাইট, বানানোর পর সেটা যখন কেউ গুগলে সার্চ দিল, একজন ক্লায়েন্ট, ধরুন আমি একজন ক্লায়েন্ট, আমার একটি প্রোডাক্ট দরকার, সেই প্রোডাক্ট লিখে আমি গুগলে সার্চ দিলাম, দিয়ে দেখা গেল যে আমি যেই প্রোডাক্টটা খুঁজছি সেই প্রোডাক্টটা ধরুন আপনার ওয়েবসাইটে আছে কিন্তু আপনার ওয়েবসাইটটি নতুন, সেটি যখন আমি গুগলে সার্চ দিলাম সেটি ধরুন 5 নাম্বার বা 10 নাম্বার পেজে আছে। এখন গুগলে যখন একটা ফার্স্ট পেজে রেজাল্ট দেখাই, সেই রেজাল্টেই দেখা যায় যে 10 থেকে 20টা ওয়েবসাইট থাকে, কমপক্ষে 10টা ওয়েবসাইট থাকে। তার মানে 5 নাম্বার পেজে থাকা মানে আপনার ওয়েবসাইটটা চলে গেছে 45 থেকে 50 নাম্বারের মধ্যে। এখন আমরা কিন্তু কেউই গুগলে কোনো ওয়েবসাইট সার্চ দিয়ে 50 বা 55 নম্বর ওয়েবসাইট পর্যন্ত খুঁজি না। আমরা প্রথম 10টা 20টা 20 25 30 এর মধ্যেই কিন্তু এত পর্যন্ত যায় না, 20টা থেকে 25টা বা 30টা এর মধ্যেই কিন্তু আমরা দেখি যে কোন ওয়েবসাইট আমাদের দরকার। তো এর মধ্যে দেখা গেলো 5টা 10টা ট্যাব ওপেন করলাম, তারপরে সেটার মধ্যে থেকে আমি আমার তথ্যগুলো যাচাই বাছাই করে নিচ্ছি। তো আমার ওয়েবসাইটটা নতুন, সেই ওয়েবসাইটে যদি ভিজিট না আসে বা সেই ওয়েবসাইটে যদি কেউ না আসে তাহলে কিন্তু আমার আলটিমেটলি কোনো লাভ হলো না ওয়েবসাইটে তৈরি করে। তাহলে এখন আমার এই ওয়েবসাইটটাকে তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের র্যাঙ্কিং করতে হবে, এটাকে সামনের দিকে নিয়ে আসতে হবে। তো এই সার্চ ইঞ্জিনকে র্যাঙ্কিং এ তৈরি করা বা সামনের দিকে নিয়ে আসার এই কাজটাও কিন্তু যিনি করেন তিনি কিন্তু একজন ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটাররা কিন্তু এই কাজটাও করে ফেলে, যে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংটা কিভাবে আরো বেশি করা যায়। এরপর হচ্ছে জেনারেট লিডস। জেনারেট লিডস বলতে বলা হচ্ছে এই যে আমি একটু আগে বললাম যে পটেনশিয়াল ট্রাফিক যারা হচ্ছে ভিজিট করবে ওই ওয়েবসাইট,
ধরুন আমার 100 জন ভিজিট করলো ওয়েবসাইটটা, 100 জন, মানে আমি মার্কেটিং করেছিলাম ধরুন 500 জনের কাছে বা 200 জনের কাছে। এই 200 জনের মধ্যে 100 জন দেখলো যে ঠিক আছে, দেখি ওয়েবসাইটে, সে এত কিছু জানালো, ওয়েবসাইটটা দেখি। 100 জন ভিজিট করলো, কিন্তু 100 জনের মধ্যে হয়তো 50 জন ওই ওয়েবসাইটে যে পণ্য বা তথ্য আছে বা যে সেবা আছে সেটা গ্রহণ করেছে। তাহলে আমার ট্রাফিক ছিল কত? 100। সার্ভিস গ্রহণ করলো কত? 50। তাহলে এই 50টা হচ্ছে কিন্তু আমার লিড। 50টা লিড কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ তারা নিচ্ছে না, কিন্তু তারা ইন্টারেস্টেড, আগ্রহী ওই প্রোডাক্ট নেওয়ার জন্য। তার মানে কি, এই যে 50টা, এটা কিন্তু ওই কোম্পানি সেল করতে পারেনি, এইটা সেল করে দিয়েছি আমি আমার মার্কেটিং এর মাধ্যমে। তার মানে আমার কাছ থেকে যেহেতু সে পাচ্ছে, এটা তার জন্য হচ্ছে লিড। আমি তাকে বলে দিচ্ছি যে আপনার এই প্রোডাক্টকে আমি প্রমোশন করে দিচ্ছি, আমি প্রমোশন করে দিলাম, দিয়ে 50টা বা 100 জনকে আমি সেখানে পাঠালাম, তার মধ্যে 50টা যে সেল হলো, তার মানে এগুলো আমার কাছ থেকে ওই কোম্পানির কাছে গেছে আসলে লিড আকারে। এটাকেই বলা হচ্ছে লিড, যেটা তার একটা বাড়তি সুবিধা হিসেবে পাচ্ছে। যেমন আপনি যদি দেখেন ক্রিকেটে, যখন টেস্ট ক্রিকেট হয়, বলা হয় যে অমুক দল এত লিডে আছে, তার মানে কি ওর চেয়ে এতটা এগিয়ে আছে। তার মানে ওই কোম্পানির হয়তোবা সেল টার্গেট ছিল 50,000, এই যে 50টা আমার মার্কেটিং এর মাধ্যমে তারা পেল, এটা হচ্ছে তাদের জন্য লিড, মানে তাদেরকে এগিয়ে রাখলো। যদি আমি না থাকতাম, ডিজিটাল মার্কেটার হিসেবে আমি না থাকতাম, তার হয়তো বা ওই সেলস টার্গেট 50,000, ওটাই সে রিচ করতে পারতো। কিন্তু সে 50,000 থেকেও তাকে এগিয়ে দিলাম আমি, কিভাবে? ওই 50টা মার্কেটিং এর মাধ্যমে সেল করে। তাহলে ওই 50টা হচ্ছে তার জন্য লিড। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি স্যার। টপিকটার উপরে কোনো কনফিউশন আছে? যদি না স্যার। কনফিউশন থাকে প্রশ্ন করতে পারেন। ঠিক আছে স্যার, কোনো অসুবিধা নাই। ধন্যবাদ। এই পরের যে বিষয়টা, সেটা হচ্ছে ইনক্রিজ অনলাইন সেলস কনভার্সন। এই যে বললাম যে ট্রাফিক আকারে 100 জন আসলো, এর মধ্যে 50 জন সেটা গ্রহণ করলো, দেখুন বাকি 50 জন করেনি। তার মানে কি, ওই কোম্পানি একটা জিনিস বলতে পারে যে ভাই, আপনি তো ঠিক আছে মার্কেটিং করতেছেন, কিন্তু দেখেন আপনি পাঠান 100 জনকে, নেয় তো 50 জন, বাকি 50 জন নেয় না। তার মানে তো আমাদের এটা যদি আরো ভালো হতো যে আপনি 50 জন পাঠালেন, 50 জন নিল, তাহলে তো সংখ্যাটা ভালো হতো। মানে আপনি পাঠান যা, তার চেয়ে নেয় কম। এই যে সিস্টেম লস আমরা শুনেছি বা আমরা জানি, সিস্টেম লস এর ব্যাপারটা কি, যে আপনি ধরুন একটা মোটরসাইকেল চালাচ্ছেন, মোটরসাইকেলে আপনি পেট্রোল ইউজ করছেন বা যে জ্বালানি ইউজ করছেন, সেটি 1 লিটারে যতটুকু আসলে মাইলেজ দেওয়ার কথা ততটুকু না দিয়ে যদি কম দেয়, বা আপনি আহ, যে কোনো ক্ষেত্রেই, যে কোনো সার্ভিসের ক্ষেত্রে, যে আপনি একটি বাসায় বিদ্যুৎ ব্যবহার করেন, আপনি কার্ড ব্যবহার করলেন, 500 টাকার একটি কার্ড ইউজ করলেন, রিচার্জ করলেন, কিন্তু আপনার 500 টাকার কার্ডে দেখা গেল এত কিলোওয়াট বিদ্যুৎ পাওয়ার কথা, আপনি তার চেয়ে কিছু কম পেলেন। তো এটা হচ্ছে কিন্তু আসলে সিস্টেম লস। তো একইভাবে আমার যদি 100 লিডের ট্রাফিকের মধ্যে বা 100 ক্লায়েন্ট যারা রিকমেন্ডেড ছিল, তাদের মধ্যে যদি 50 জন গ্রহণ করে, তার মানে দেখা যাচ্ছে কি আমার এখানে 50% সিস্টেম লস। তো সে কিন্তু আমাকে এটা জানাতে পারবে। তো সে কিন্তু তখন আমাকে এটা জানাবে যে আপনার তো সিস্টেম লসটা প্রচুর বেশি, বা আপনার, তার মানে আমার কিন্তু এটাও একজন ডিজিটাল মার্কেটের কাছে খুব গুরুত্বপূর্ণ যে সেলস কনভার্সনটা কিভাবে বৃদ্ধি করা যায়। আমি যে সেলটা করছি, সেই সেলটার কনভার্সন টাইপটা আমি কিভাবে আরো বৃদ্ধি করতে পারি। কোথায় কোন প্রবলেমের কারণে আমার সেলগুলো আসলে কনভার্ট হচ্ছে না, মানে তারা আসছে দেখছে কিন্তু আগ্রহী হচ্ছে না শেষ পর্যন্ত। তো
তো এই মার্কেটিং এর ক্ষেত্রে, ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আমার কিন্তু এই জায়গাগুলো চিন্তা করতে হবে যে সেলস কনভার্টটা কিভাবে করা যায়। ধরুন আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কোনো একজন বায়ারের সাথে কথা বলছি, সেই বায়ার আমাকে কাজটা অনেকক্ষণ কথা বলে কিন্তু কাজটা দিচ্ছে না, কেন দিচ্ছে না? এই কনভার্সনটা যদি কম হয় তাহলে আমাকে কিন্তু খুঁজে বের করতে হবে ডিজিটাল মার্কেটার হিসেবে যে কোথায় ল্যাকিংসটা আছে, এবং সেটা খুঁজে বের করে সেটা দূর করতে হবে। এরপরে হচ্ছে ইমপ্রুভ ইন্টারনাল কমিউনিকেশনস। ইন্টারনাল কমিউনিকেশনস বলতে বোঝানো হচ্ছে যে ট্রাফিক, আমি যখন একজন ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করি আমি মূলত কি করি, একজন ক্লায়েন্ট থাকে, এরপরে আমি আছি, কনজিউমার আছে এবং প্রোডাক্ট আছে। তাহলে দেখুন যখন সেই ক্লায়েন্ট বা কনজিউমার তিনি এই প্রোডাক্টটা খুঁজছেন বা তার দরকার আছে, ধরুন Amazon.com থেকে একটা বুক, একটা বই, সে বইটা তিনি পড়তে চান, সে বইটা তিনি খুঁজছেন, অনেক জায়গায় হয়তো পাচ্ছেন না। ওই বইটা যখন অ্যামাজনে দেওয়া হয়েছে, ওই বইটার পাবলিশার যে তারাও চায় যে এই বইটাকে বিক্রি করতে, কিন্তু তারা সেই কনজিউমারটাকে কিন্তু পাচ্ছে না সেল করার জন্য। আর এই কনজিউমার খুঁজে পাচ্ছে না যে আমার ওই বইটা প্রয়োজন, ওটা আমি কোথায় পাবো, প্রোডাক্ট তো আছে বইটা। এখন দেখুন আমি যখন ডিজিটাল মার্কেটার হিসেবে সেখানে যুক্ত হচ্ছি, তখন আমি কি করছি, এই যে ক্লায়েন্ট এবং এই যে কনজিউমার, ক্লায়েন্ট বা কনজিউমারের সাথে এই যে পাবলিশার বা একজন অ্যাডভার্টাইজারের যেই প্রোডাক্ট প্রয়োজন বা যেই সুবিধাটা প্রয়োজন, সেটা আমি যুক্ত করে দিতে পারছি, এবং তিনি সেটা যখন নিতে পাচ্ছেন বা গ্রহণ করতে পাচ্ছেন, তখন কিন্তু তিনি সেই সুবিধাটা গ্রহণ করলো। তাহলে এই যে তাদের মধ্যে একটি সম্পর্ক তৈরি করে দেওয়া, তাদের মধ্যে একটি যোগাযোগ তৈরি করে দেওয়া, তাদের মধ্যে একটি কমিউনিকেশন তৈরি করে দেওয়া, তাদের মধ্যে একটি যোগসূত্র তৈরি করে দেওয়া, এই কাজটা কিন্তু একজন ডিজিটাল মার্কেটার তৈরি করে ফেলছেন। তিনি একটা সম্পর্ক স্থাপন করছেন বা ইন্টারনাল একটা কমিউনিকেশন বৃদ্ধি করে দিচ্ছেন। আচ্ছা, এইমাত্র মিটিং এ একজন জয়েন করলেন, তিনি হচ্ছেন তামজিদুল হক প্রধান। তামজিদুল হক প্রধান, আপনি কি এর আগে আমাদের সেশনে জয়েন করতে পেরেছিলেন? বোধহয় এবারই ফার্স্ট জয়েন করলেন, তাই না? তামজিদুল হক প্রধান, আপনি কি শুনতে পাচ্ছেন? তামজিদুল হক প্রধান, আপনি কি শুনতে পাচ্ছেন? তামজিদুল হক প্রধান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, যাই হোক, আমরা পরবর্তী বিষয়টাতে আসি যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বলা হলো। এবার আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটি। যে এখানে যখন আমরা কাজ করব ডিজিটাল মার্কেটার হিসেবে বা ডিজিটাল মার্কেটিং এর, সেখানে আমরা কি কি ধরনের ক্যারিয়ার অপরচুনিটি পাচ্ছি বা কাজের সুযোগ পাচ্ছি। আচ্ছা, চ্যাট বক্সে সাব্বির হোসেন তিনি একটু লিখেছিলেন যে প্রোডাক্ট কোয়ালিটি এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন। আচ্ছা, হ্যাঁ, অবশ্যই প্রোডাক্ট কোয়ালিটি এবং কাস্টমারের যে স্যাটিসফ্যাকশন, এটাও একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আমাকেই করতে হবে, কারণ আমি কিন্তু যিনি পাবলিশার বা অ্যাডভার্টাইজার বা যার প্রোডাক্ট, তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছে, এবং বলতে গেলে ওই প্রোডাক্টটা সেল কিন্তু আমাকে করতে হচ্ছে, এবং প্রোডাক্টটা আমাকেই যেহেতু প্রমোশন করতে হচ্ছে, আমাকেই যেহেতু মার্কেটিং করতে হচ্ছে, আমাকেই যেহেতু কনজিউমারের কাছে বুঝিয়ে বলতে হচ্ছে, ফলে আমি কিন্তু অবশ্যই কাস্টমারের স্যাটিসফ্যাকশনের দিকটা এবং প্রোডাক্ট কোয়ালিটি, এই জিনিসগুলো আমাকে মাথায় অবশ্যই রাখতেই হবে।
ধন্যবাদ সাব্বির হোসেন আপনাকে। এবার ক্যারিয়ার অপরচুনিটিস এটা নিয়ে যদি আমরা একটু বলি যে ক্যারিয়ারে কি কি ধরনের অপরচুনিটিস বা সুযোগ আছে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে। টিম মেম্বার অফ ডিজিটাল মার্কেটিং টিম, আপনারা দেখবেন যে এখন অনলাইন প্ল্যাটফর্মে যে ডিজিটাল মার্কেটিং এর কাজের সাথে সাথে অনেক ট্রেডিশনাল অফিসেও কিন্তু ডিজিটাল মার্কেটিং টিম থাকে এবং তারা কিন্তু তাদের অনলাইন প্রমোশন এগুলো করে থাকে। তো সেই ডিজিটাল মার্কেটিং টিমে একজন টিম মেম্বার হিসেবে কাজ করার সুযোগও কিন্তু আমরা এই ক্ষেত্রে পেয়ে যাই। ক্যারিয়ার অপরচুনিটির মধ্যে আমরা ডিজিটাল মার্কেটিং কোন একটি টিমের সাথে যুক্ত হয়ে কাজ করার সুযোগও আমরা পাই। এরপরে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, যেটা আগের কথার মধ্যে একটু এসে গিয়েছে যে ডিজিটাল মার্কেটিংটা যখন আমরা দেখছি যে খুব ভালোভাবে করাটা সম্ভব হচ্ছে, এবং এই যে যেমন আপনারা এখানে যারা উপস্থিত আছেন আপনারা দেখা গেল যে ডিজিটাল মার্কেটিং এর কাজটা শিখে যখন আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে কাজ নিবেন এবং সেই কাজগুলো সাকসেসফুলি কমপ্লিট করে দিতে পারবেন এবং সেখান থেকে আর্ন করতে পারবেন, একটা সময় দেখা যাবে আপনার ভালো ভালো কাজ আসার সুযোগ তৈরি হয়ে গেছে। তখন দেখা যাচ্ছে যে সেই কাজগুলো সব আপনি একলাই শেষ করতে পারছেন না, বা আপনার মনে হচ্ছে যে ঠিক আছে আমি যেহেতু কাজ পাচ্ছি আমি আরো একজন সহযোগী নিই। এভাবে কিন্তু দেখা যাবে কয়েকজন মিলে তখন আপনি একটি আইটি প্রতিষ্ঠান বা একটি এজেন্সি বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি তৈরি করার একটি সুযোগ থাকে। ক্যারিয়ারের ক্ষেত্রে এই সুযোগগুলোও থাকে। ই কমার্স ইন্ডাস্ট্রি, আমরা সবাই কিন্তু দেখছি যে ফেসবুকে হোক বা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে হোক বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট, আমরা এই যে ফেসবুক ইউজ করি সেখানে আমরা দেখতে পারি যে প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট আসছে ই কমার্স ভিত্তিক। ই কমার্স কি? ইলেকট্রনিক কমার্স, মানে অনলাইনে ইন্টারনেট এবং ডিজিটাল প্ল্যাটফর্মটা ইউজ করে আমরা যখন কমার্শিয়াল কাজগুলো করি, কমার্শিয়াল কাজগুলো কি? কোনো পণ্যের বেচাকেনা বা কোনো সেবার বেচাকেনা যখন আমরা করছি তখন সেটাকে ই কমার্স ইন্ডাস্ট্রি বলা হচ্ছে। এবং এই ই কমার্স ইন্ডাস্ট্রির মধ্যে আপনারা জানেন যে সব ধরনের প্রোডাক্টই মোটামুটি এখন যুক্ত আছে। আমরা এখন বাংলাদেশে বসেই ক্রেডিট কার্ডের মাধ্যমে বা সার্ভিসের মাধ্যমে ইন্টারনেট থেকে শুরু করে সব ধরনের সুযোগই নিতে পারি। যেমন এখন অনেক শপিং অনলাইনে করা যায়, মুদি বাজার অনলাইনে করা যায়, আপনার এন্টারটেইনমেন্টের জন্য আপনি কিন্তু অনলাইনে নিতে পারছেন। যেমন এখন জানেন যে আমরা যে টেলিভিশনটা ব্যবহার করি সেখানে নেটফ্লিক্সে আমরা ভিসা বা মাস্টার কার্ডের মাধ্যমে পে করে আমরা কিন্তু নেটফ্লিক্স ব্যবহার করতে পারছি এবং সেখানেও আমরা বিভিন্ন সেবা পাচ্ছি, বিভিন্ন নতুন নতুন ধরনের প্রোডাক্ট সেখানে দেখতে পাচ্ছি। এরপরে আমাদের পোশাকের ক্ষেত্রে তো বলা হলো, তারপরে দেখা গেল যে আমাদের আসবাবপত্র এই ধরনের কার্যক্রমগুলো, তা আসবাবপত্রের বিভিন্ন মার্কেটিংও কিন্তু এখন অনলাইনে হচ্ছে, ফেসবুকের মাধ্যমে হচ্ছে, ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে, সেখান থেকেও কিন্তু আমরা পণ্য ক্রয় করতে পারছি। তো এভাবে ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে বা অনলাইন ব্যবহার করে এই যে কমার্শিয়াল সেক্টরটা, সেই ইন্ডাস্ট্রিতেও কিন্তু আমরা কাজ করতে পারি। এরপর হচ্ছে সফটওয়্যার ইন্ডাস্ট্রি। দেখুন, একটা সময় ছিল মানুষ যখন ক্যালকুলেটরে হিসাব করত, এখন এখনো করে ক্যালকুলেটরে, কিন্তু অনেকেই মোবাইল ক্যালকুলেটর কিন্তু ইউজ করে। একটা সময় দেখা গেল যে আমরা ঘড়ি দেখতাম, কিন্তু এখন আমরা মোবাইলে কিন্তু ঘড়িটা দেখছি। তার মানে কি? এই যে ঘড়ির একটা সফটওয়্যার বা অ্যাপস সেটাকে কিন্তু ওই ডিভাইসের সাথে যুক্ত করা হয়েছে। আমি যে ক্যালকুলেটরটা ইউজ করছি মোবাইলে, সেই ক্যালকুলেটরটাকে ওই ডিভাইসে ইউজ করা হয়েছে। আমি যে ক্যালেন্ডারটা দেখছি নরমালি না দেখে ওই ডিভাইসের মাধ্যমে এই অ্যাপস বা সফটওয়্যারটা ওই ডিভাইসে ইনক্লুড করা হয়েছে। তাহলে এরকম বিভিন্ন সফটওয়্যার কিন্তু যুক্ত করার প্রয়োজন হচ্ছে বা নতুন নতুন তৈরি হচ্ছে। তো সেই সফটওয়্যার গুলো তো মার্কেটিং প্রয়োজন। যেমন দেখুন, একটা সময় সারা বাংলাদেশে বিজয় একচেটিয়া ভাবে টাইপিং এর জন্য ইউজ হতো, এবং তার আগে যদি চিন্তা করি একটা সময় টাইপ রাইটার ছিল, কিন্তু এখন কিন্তু আমরা টাইপ রাইটার ইউজ করি না। এখন আমরা ইউজ করছি কি? কম্পিউটারের মাধ্যমেই, টাইপিং এর মাধ্যমে আমরা সেগুলো প্রিন্ট করি, যেটা আগে একসময় টাইপরাইটারের মাধ্যমে করা হতো। তো এখন যখন টাইপরাইটার থেকে কম্পিউটার আসলো, একটা সময় দেখা গেলো বাংলা ফন্ট হিসেবে বিজয় ছিল, এখন কিন্তু অভ্র ফন্ট এসেছে, আরো বেশ কিছু ফন্ট আছে। তো এর মধ্যে দেখা গেল যে আমরা অনেকেই অভ্রকে একটু বেশি স্বচ্ছন্দ বোধ করছি, অনেকে বিজয়তে স্বচ্ছন্দ বোধ করছি। তো এই যে সফটওয়্যার গুলো, এগুলো কিন্তু শুধু যে এখানে থেমে থাকবে তা নয়, এ কিন্তু আরো ডেভেলপ হবে ইন ফিউচার। তো সেই সফটওয়্যার গুলোর
মার্কেটিং এর কাজগুলোর সুযোগ থেকে যাচ্ছে একজন ডিজিটাল মার্কেটারের জন্য। এরপরে কি হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। এতক্ষণ আমি যে বিষয়গুলো বললাম যে সফটওয়্যারের মার্কেটিং বা ই কমার্স ইন্ডাস্ট্রি, এগুলো সবই দেখা যাচ্ছে আমরা ধরুন বাংলাদেশেই কিন্তু এটা হতে পারে যে আমাদের বাংলাদেশে যে বিভিন্ন সফটওয়্যার ইন্ডাস্ট্রি আছে তারাও হয়তো ডিজিটাল মার্কেটিং হিসেবে আমাকে নিয়োগ দিতে পারে। ই কমার্স সাইটগুলো আমি বাংলাদেশে ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যম থেকে আমি কিন্তু ই কমার্স সাইট ওয়েবসাইটের মাধ্যমেও করতে পারি। ডিজিটাল মার্কেটিং এজেন্সি আমি বাংলাদেশেও ক্রিয়েট করতে পারি। এর বাইরে ফ্রিল্যান্সার হিসেবে মার্কেট প্লেসে কাজ করার ক্যারিয়ারের সুযোগ কিন্তু আমার থাকছে। অনলাইন প্ল্যাটফর্মে যেই ক্যারিয়ার বিল্ড আপ করা বা অনলাইন প্ল্যাটফর্মে যে মার্কেট প্লেসগুলো আছে আপনারা নিজেরাই অনেকগুলো নাম জানেন, সেখানে কাজ করার সুযোগ কিন্তু আমি পারবো। অ্যাফিলিয়েট মার্কেটার। আচ্ছা, তার আগে আপনারা একটু আমাকে বলুন তো ফ্রিল্যান্সার আসলে কে? ফ্রিল্যান্সার কি জিনিসটা? ফ্রিল্যান্সার কে, মানে ফ্রিল্যান্সার এবং ফ্রিল্যান্সিং এই ওয়ার্ডটা সম্পর্কে আমাকে একটু বলুন তো, যে আমরা এই ওয়ার্ডটা বলতে কি বুঝি? হ্যাঁ আমি বলি। ফ্রিল্যান্সার হচ্ছে ফিজিক্যাল ইসলাম বলুন। তোমার হলো মার্কেট হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ফ্রিল্যান্সার বলতে যারা ফ্রি লাঞ্চ করে, যারা ফ্রি ভাবে অনলাইনে কারো কাজ করে দেয়, সেটা হচ্ছে ফ্রিল্যান্সার, এটা একটা নাম। আর ফ্রি লান্সিং এটা অ্যাক্টিভিটি হিসেবে ব্যবহার হয়, যেটা হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। বিভিন্ন মার্কেট প্লেস এটা ফ্রিল্যান্সিং, যেখানে ফ্রিল্যান্সাররা ফ্রিলি লান্সিং করতে পারে। আচ্ছা, হ্যাঁ, রুমা পারভিন এই আইডি থেকে কে বলতে চাচ্ছেন বলুন। স্যার আমি বলছি, আমি তারেক মাহমুদ বলছি। ফ্রিল্যান্সার হচ্ছে একজন একটা ব্যক্তি হতে পারে, কোনো একটা মাধ্যম হতে পারে যে হচ্ছে সেই কাজটা করবে। আর ফ্রিল্যান্সিং বলতে আপনার মার্কেট প্লেসটা, অর্থাৎ আপনি ফ্রি ভাবে সমগ্র কাজ, মানে অনেকগুলো মার্কেট প্লেসের কাজ আপনি করতে পারবেন, এরকম হচ্ছে, এরকম বোঝায়। যে অনেকগুলো কাজ এখানে সংযুক্ত আছে, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আর ফ্রিল্যান্সার যে করবে সেটা হচ্ছে ফ্রিল্যান্সার সেই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর কেউ কিছু যুক্ত করতে চান? জি স্যার, আমি একটু যুক্তি করতে চাচ্ছিলাম। স্যার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বলতে সেই সমস্ত মার্কেট প্লেস যেগুলোতে ফ্রিল্যান্সাররা কাজ করে, যেমন ফাইবার, আপওয়ার্ক, তারপর হচ্ছে আপনারা পিপল পার আওয়ার, এগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। এখানে ফ্রিল্যান্সাররা কাজ হচ্ছে চায় কিংবা কাজ করে, আর বাইরের ক্লায়েন্টরা তারাও সেখানে আইডি খুলে তাদের কাজ দেয়, এই ফ্রিল্যান্সিংদের কাজ দেয়, আর ফ্রিল্যান্সাররা কাজ করে। আর ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটাই আমরা ফ্রিল্যান্সাররা মানে এটা হচ্ছে ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার কে? ফ্রিল্যান্সার জিনিসটা কি? ফ্রিল্যান্সার বলছে, এই ফ্রিল্যান্সারটা কি? আচ্ছা, এখানে আমি একটু বলে রাখি ফ্রিল্যান্সারটা যে হচ্ছে আমরা যখন এমন এক ব্যক্তি যে আসলে কথা হচ্ছে বলছি, তখন যেটা হয় যে আমরা যদি মাইক্রোফোন কাছে নেই তাহলে কিন্তু আমাদের কথাগুলো স্পষ্ট শোনা যাবে। হ্যাঁ, যেমন আমি যদি কম্পিউটারে বসে কথা বলি, তাহলে যদি আমি কোনো একটি হেডফোন বা মাইক্রোফোন ইউজ করি এবং সেটাকে যদি আমি আমার মুখের কাছে নিয়ে এসে কথা বলি, তাহলে দেখা যাবে সাউন্ডটা ক্লিয়ার আসবে এবং আলাদা কোনো নয়েজ আসবে না। তো এটা যদি আমরা কন্টিনিউ করি তাহলে দেখা যাবে যে আমাদের সাউন্ডগুলো ক্লিয়ার থাকবে। অথবা আমি যদি কোনো মাইক্রোফোন ইউজ না করি, নর্মালি কথা বলি, তাহলে দেখা যাবে যে ডিভাইস থেকে আমার দূরত্বের কারণে সাউন্ডটা অনেকটা ড্রপ করতে পারে। যাই হোক, হ্যাঁ গাউসুল, আপনি বলুন। জি স্যার, মানে আসলে আমরা তিনজন একসাথে ক্লাস করতেছি, এজন্য হেডফোন ইউজ করা হচ্ছে না, সেক্ষেত্রে মুখের দূরত্বটা একটু বেশি, এজন্য এরকম শোনা যাচ্ছে। হ্যাঁ বলুন। আচ্ছা আমি বলছি এবার। আসলে ফ্রিল্যান্সাররা হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ক্লায়েন্টদের কাছ থেকে কাজ নিয়ে তাদের কাজগুলো করে দেয়, এটা হচ্ছে ফ্রিল্যান্সার। আর ফ্রিল্যান্সিং হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, যেগুলোতে ফ্রিল্যান্সাররা গিয়ে কাজ করেন এবং ক্লায়েন্টরা এসে কাজ দেন। আচ্ছা, ধন্যবাদ। না, আচ্ছা, আর কেউ কিছু যুক্ত করতে চাচ্ছেন?
যারা কাজ দেন তাদেরকে আউটসোর্সিং বলে না স্যার? আচ্ছা, তামিম তানহা, আপনি কিছু বলতে চান? তানহা শুনতে পাচ্ছেন? তানহা আপনি কি শুনতে পাচ্ছেন? তানহা আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি। তানহা আপনি কি কিছু যুক্ত করবেন? বলতে পারবেন ফ্রিল্যান্সার আর ফ্রিল্যান্সিংটার বিষয়টা নিয়ে, যে ফ্রিল্যান্সার কি আর ফ্রিল্যান্সিংটা কি? তামিম তানহা আপনি কি একটু বলতে পারবেন? জি, শুনতে জি? পাচ্ছি। আচ্ছা, যাই হোক, আমি সাউন্ডটা পাইনি। আচ্ছা, আমি জি। একটু বলি যে হ্যালো। ফ্রিল্যান্সারটা কি আর ফ্রিল্যান্সিংটা কি। ফ্রিল্যান্সার হচ্ছে, আমি ধরুন একটি কাজ এখন করছি, কোন একটি কোম্পানি যদি হয়, সেই কোম্পানি এখন একটি টার্গেট তো আছেই, যে বছরে আমার এই পরিমাণ আর্নিং করতে হবে, বা এই পরিমাণ আমি মার্কেটিং করব, বা আমার প্রোডাক্টের প্রমোশন এই পরিমাণ হবে। ধরুন আমার টার্গেট আছে 50,000 আমি মার্কেটিং করব, বা আমি প্রোডাক্ট প্রমোশন করব। এখন প্রত্যেক বছরই তো আর একই রকম লাগবে না, কিছুটা বেশি করতে চাইবে। তো আমার যে সামর্থ্য বা আমার যে কর্মী বাহিনী আছে আমার প্রতিষ্ঠানে, সেই কর্মী বাহিনী দিয়ে দেখা যাচ্ছে আমি টার্গেট নিয়েছি 50,000, কিন্তু ওই কর্মী বাহিনী দিয়ে প্রমোশন করা সম্ভব 40,000, কিন্তু আমার টার্গেট তো আরো 10,000 বেশি। তাহলে আমার কোম্পানির নিজস্ব কর্মীর বাইরে যখন আমি কোনো অভিজ্ঞ বা চুক্তিভিত্তিক কাউকে দিয়ে এই কাজটা করাবো, তখন সেটাকে বলা হয় আউটসোর্সিং করানো। তার মানে আউটসোর্সিংটা কি, যখন আমি আমার প্রতিষ্ঠানের নিজস্ব কর্মীর বাইরে কাউকে দিয়ে কাজটি করাবো, তখন সেটা হচ্ছে আউটসোর্সিং। অনলাইন প্ল্যাটফর্মে যখন করানো হবে, তাহলে সেটা হচ্ছে আউটসোর্সিং। এবং এই আউটসোর্সিং এর মাধ্যমেই আউটসোর্সিং এর কাজগুলো যারা করে দেন, মানে ওই কোম্পানির যে এই যে কাজটা, সেটা দেখা গেলো কে একজন করে দিচ্ছে, তিনি হচ্ছেন ফ্রিল্যান্সার। এবং ফ্রিল্যান্সার যে কাজটা করে অর্থ উপার্জন করেন, সেটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। তাহলে একজন ফ্রিল্যান্সারের কাজ করার জন্য যে মার্কেট প্লেস গুলো, সেটাকে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন জি আছে স্যার, নাকি? আরেকবার বলুন। স্যার একবার বলেন স্যার। বুঝি নাই। স্যার ফ্রিল্যান্সিংটা একটু সুন্দর হয়। আচ্ছা, তামিম তানহা তিনি লিখেছেন নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, এই যে ফ্রিল্যান্সার এবং ফ্রিল্যান্সিং নিয়ে যে বললাম, এটা নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে বা বুঝতে কোনো সমস্যা আছে? স্যার শুধুমাত্র ফ্রিল্যান্সিংটা লাস্টের মানে কথাটা বুঝতে পারি নাই। আচ্ছা, ফ্রিল্যান্সিংটা কি আসলে এটা শুধু? আচ্ছা, আমি আবার একটু বলি, পুরোটাই আরেকবার বলি। সেটা হচ্ছে যে কোন একটি কোম্পানি তার নিজস্ব কর্মীর বাইরে অন্য কোনো চুক্তিভিত্তিক কর্মীকে দিয়ে, বা কোম্পানির বাইরের কোনো কর্মীকে দিয়ে তার কোম্পানির বা তার নিজস্ব কোনো কাজ করিয়ে নেওয়াকে বলা হচ্ছে আউটসোর্সিং। এই আউটসোর্সিং এর কাজ যারা করেন তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার। তার মানে একজন ফ্রিল্যান্সার তিনি যখন একটি কাজ করে কোন একজন বায়ারকে দিচ্ছেন, ওই ফ্রিল্যান্সার কিন্তু ওই বায়ারের যে নিজস্ব কোম্পানি, সেই কোম্পানির অধীনস্থ চাকরিজীবী কোনো ব্যক্তি নন। আমরা যখন মার্কেট প্লেসে কাজ করব, আমরা মার্কেট প্লেসে যেই বায়ারের কাজ করে দিব, আমি কিন্তু সেই বায়ারের প্রতিষ্ঠানে চাকরি করছি না।
শুধু যেই কাজটা আমাকে দেওয়া হচ্ছে ওই কাজটার জন্য দেখা গেল আমি কন্ট্রাকচুয়াল ভিত্তিতে এই কাজটা করে দিচ্ছি। তার মানে আমি তার ওই কাজটা করে দিচ্ছি, এটা তার কোম্পানি বা তার ব্যবসার জন্য করে দিচ্ছি, কিন্তু আমি তার ব্যবসা বা কোম্পানির যে নিজস্ব কর্মী সেরকম কেউ কিন্তু নই। তাহলে তার এই যে কোম্পানির নিজস্ব কর্মীর বাইরে কাউকে দিয়ে, অভিজ্ঞ কাউকে দিয়ে বা কোম্পানির বাইরের কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়াকে বলা হয় আউটসোর্সিং। এবং এই আউটসোর্সিং এর কাজটি যারা করেন বা এই কোনো কোম্পানির নিজস্ব কর্মীর বাইরে হয়েও ওই কোম্পানি কোনো কাজ যিনি করে দিচ্ছেন এবং তার সাথেই তিনি সীমাবদ্ধ থাকছেন, আরো বিভিন্ন কোম্পানির সাথে করে দিতে পারেন, এরকম কোনো ব্যক্তিকে বলা হচ্ছে ফ্রিল্যান্সার। এবং ফ্রিল্যান্সিংটা হচ্ছে এই ফ্রিল্যান্সার যে কাজটা করেন, করে অর্থ উপার্জন করছেন, আয় করছেন, এটাকেই বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। আমি হতে পারে যে আমি ফ্রিল্যান্সার, আমি বিভিন্ন জায়গায় কাজ করে দিচ্ছি কিন্তু কোথাও থেকে কোনো টাকা পয়সা নিই না, তাহলে কিন্তু আমি ফ্রিল্যান্সার। কিন্তু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যখন আমি যাব, তার মানে আমি আমার কাজ করে দেওয়ার জন্য কিন্তু আমি একটা পেমেন্ট নিব, আমি কিন্তু সেখানে ফ্রি কাজ করে দিচ্ছি না। তার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলো হচ্ছে এরকম একটি মার্কেট প্লেস যেখানে ফ্রিল্যান্সাররা কাজগুলো করে দেন এবং যাদের কাজ করে দেন তাদের কোনো নিজস্ব কোম্পানির বা তাদের কোম্পানির কোনো নিজস্ব কর্মী কিন্তু এই ফ্রিল্যান্সার নয়, সে স্বাধীনভাবে কাজ করছে এবং সেখানে কাজ শেষ করে দেওয়ার পর তিনি সেখান থেকে, সেই মার্কেট প্লেস থেকে কিন্তু আর্নিং নিচ্ছে বা অর্থ নিচ্ছে বা টাকা নিচ্ছে। এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, বা ফ্রিল্যান্সার যে কাজটা করছেন সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং, এবং ফ্রিল্যান্সার যে মার্কেট প্লেসে এই কাজটা করছেন সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। বুঝতে পারলাম? কোনো কনফিউশন আছে? জি না স্যার, স্যার। কোনো কনফিউশন নেই। আচ্ছা, ধন্যবাদ। এবার আরেকটি টার্ম আছে এখানে দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এবার আপনারা একটু আমাকে বলুন তো যে অ্যাফিলিয়েট মার্কেটিং জিনিসটা আসলে কি? স্যার আমি বলবো দর্শক, স্যার অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে আমার মাধ্যমে কোনো মানে বাইরের ক্লায়েন্ট কিংবা কোনো ক্লায়েন্টের কাছে কোনো প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্টের ধরুন অ্যামাজন কিংবা দারাজ মানে কোনো একটা ই কমার্স ওয়েবসাইটের লিংক তার কাছে প্রমোট করে, অথবা আমার ইউটিউবের মাধ্যমে তার কাছে কোনো একটা লিংক প্রমোট করে, মানে ওই প্রোডাক্টের লিংক প্রমোট করে তাকে ওই প্রোডাক্টটা কেনানোর জন্য উদ্বুদ্ধ করা কিংবা তাকে আকর্ষণ করা, এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আচ্ছা, ধন্যবাদ। আর কেউ কিছু যুক্ত করতে চান? আর কেউ কিছু যুক্ত করতে চান যে অ্যাফিলিয়েট জিনিসটা কি? অ্যাফিলিয়েটটা কি এ ব্যাপারে যদি একটু বলেন। স্যার স্যার আপনি আপনি একটু বলে দেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে স্যার। হ্যাঁ, আমি তারিখ নাও বলছি। হ্যাঁ বলুন তার। অ্যাফিলিয়েট বলতে আপনার হচ্ছে কোনো কোনো জিনিসকে প্রভাবিত করা, অর্থাৎ আমার একটা জিনিস আছে সেই জিনিসটা মানুষকে আকর্ষণ করার জন্য কোনো এক মাধ্যম সৃষ্টি করা, সেটাই হচ্ছে অ্যাফিলিয়েট করা, মানে উদ্বুদ্ধকরণ। আচ্ছা, ঠিক আছে, যেটা ধন্যবাদ আপনাদের কি বলে মতামতের জন্য। আমি একটু বলি অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে, আপনারা আসলে যেটা বললেন যে উদ্বুদ্ধ করা বা কোন একটি প্রোডাক্ট একটি লিংক প্রমোট করলাম তাকে কেনার জন্য, তার মধ্যে আগ্রহ সৃষ্টি করা, এই শুনতে জিনিসগুলো পাচ্ছেন আসলে স্যার? অ্যাফিলিয়েটের মধ্যে পড়বে না। অ্যাফিলিয়েটের মধ্যে আমরা এতক্ষণ যেটা আপনারা বলছেন যে উদ্বুদ্ধ করা মার্কেটিং, এগুলো সবই ডিজিটাল মার্কেটিং যে আমি হিসেবে কাজ করছি ওর মধ্যে। অ্যাফিলিয়েট মার্কেটিংটা ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মের মধ্যেই। তো আমরা এই যে লিডের কাজ করছি, ট্রাফিক সংগ্রহ করছি, এগুলো সবকিছুর মধ্যে উদ্বুদ্ধকরণ এই কাজগুলো কিন্তু চলছে। অ্যাফিলিয়েটটা এটাই বলা হয়
আমরা এই যে প্রোডাক্টের প্রমোশন করছি, প্রমোশনাল মার্কেটিং যখন আমরা করছি, সেখানে কোনো প্রোডাক্ট সেল করে দিতে যদি আমরা পারি, অ্যাফিলিয়েট মানে হচ্ছে প্রোডাক্ট সেল করা। একদম কোনো উদ্বুদ্ধ বা কোনো তাকে উদ্বুদ্ধ করলাম, তাকে জানালাম, এটা তখনও পর্যন্ত অ্যাফিলিয়েট হবে না। অ্যাফিলিয়েট তখন হবে যখন প্রোডাক্ট আমি সেল করে দিতে পারবো। তার মানে এই যে উদ্বুদ্ধকরণ এবং অন্যান্য যে প্রমোশন, এটা দেখা যাচ্ছে একটা টার্ম পর্যন্ত থাকছে যেটাকে আমি প্রমোশন করছি, কিন্তু এটাকে কখন শেষ ধাপ হবে, যখন ধরুন অ্যাফিলিয়েট করতে পারবো, তখন হচ্ছে সেটা অ্যাফিলিয়েট মার্কেট বলা হচ্ছে। যেমন এটাকে যদি আমি একটি বাড়ির সাথে কল্পনা করি, তাহলে ধরুন প্রথম তলাটা হচ্ছে ফ্রিল্যান্সার, বাড়ির একতলা হচ্ছে ফ্রিল্যান্সার। তার মানে আমি বাড়ির যদি 10 তলায় উঠতে যাই, আমি তো একতলা থেকেই যাত্রা শুরু করতে হবে। একতলা থেকে 2 তলা, 2 তলা থেকে 3, 4, 5, 6 এভাবে 10 তলায় যেতে হবে। তাহলে একতলায় হচ্ছে ফ্রিল্যান্সার, মানে ফ্রিল্যান্সার হিসেবে আমি ক্যারিয়ার শুরু করলাম। 2 তলায় যে হয়তোবা আমি হচ্ছে যে ফ্রিল্যান্সারিং কাজগুলো শিখে নিচ্ছি। 3 নম্বরে যে আমি হয়তোবা প্রোফাইল বা অ্যাকাউন্ট গুলো খুলছি। 4 নম্বরে যে আমি তাত্ত্বিক ধারণাগুলো নিচ্ছি। 5 নম্বরে যে আমি প্র্যাকটিক্যাল ধারণাগুলো নিচ্ছি। 6 নম্বরে যে আমি মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট গুলোকে আরো প্রোফাইল গুলোকে আরো প্রফেশনাল করছি, গিগ গুলোকে আরো প্রফেশনাল করছি। 7 নম্বরে যে আমি ক্লায়েন্টকে যে কাজগুলোর প্রমোশন করে দিচ্ছি, তার ব্র্যান্ডিং করে দিচ্ছি। 8 নম্বরে যে তার মানে 8ম তলায় যে আমি তার লিড ট্রাফিক কালেক্ট করে দিচ্ছি, ট্রাফিক ইনক্রিজ করে দিচ্ছি। 9 তলায় যে আমি তার ট্রাফিক থেকে লিড আকারে নিয়ে এসে দিচ্ছি, মানে ওই যে 50% ট্রাফিক হচ্ছে, 50% লিড হচ্ছে, এরকম যে 100 জন ট্রাফিক হিসেবে আসার মধ্যে 50 জন লিড হচ্ছে। 10 নম্বর তলা হচ্ছে ধরুন সেল করে দিতে পারছি, তাহলে ওটা হচ্ছে অ্যাফিলিয়েট। তার মানে 10 নম্বর তলার নাম হচ্ছে অ্যাফিলিয়েট। আর অ্যাফিলিয়েট হচ্ছে যখন আমি সেল করে দিতে পারছি। আমি যখন প্রোডাক্টটা সেল করতে পারবো, তখন সেলের উপরে যে কমিশনটা আমাকে দেওয়া হবে সেটাকে বলা হচ্ছে অ্যাফিলিয়েট হিসেবে আর্নিং করা। তার মানে অ্যামাজনে দেখা যাচ্ছে আমরা লিংক প্রমোট করছি, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে সে যখন আমাকে টাকাটা দিচ্ছে, তার মানে ওই লিংকটা যে আমি প্রমোট করছি, অ্যাফিলিয়েট লিংকটা প্রমোট করছি, ওখানে দেখা যাচ্ছে সেল হচ্ছে, এবং সেই সেলের ফলেই আমাকে তিনি পেমেন্ট করছে। যেহেতু আমি সেল করতে পেরেছি, এই জন্য আমাকে পেমেন্ট করছে। তার মানে ওইখানে তখন আমি অ্যাফিলিয়েট মার্কেটার, এবং অ্যাফিলিয়েট করানোর কারণেই কিন্তু আমি সেখানে আর্নিং পাচ্ছি। আমি কি বোঝাতে পারলাম অ্যাফিলিয়েট জিনিসটা কি? অ্যাফিলিয়েট স্যার, হচ্ছে সেল করে বুঝতে পেরেছি। কমিশন নেওয়া। কোন মার্কেটপ্লেসে কোন জি প্রোডাক্টকে স্যার, আমরা সেল করে দিব, সেল করে সেখান থেকে কমিশন আকারে আর্নিং করা, অথবা তিনি যেভাবে আমাকে পেমেন্টটা করেন। তার মানে সেল করতে হবে অ্যাফিলিয়েটে। আর অ্যাফিলিয়েট মার্কেটার হচ্ছে তারাই যারা প্রোডাক্ট সেলের এই কাজটা করে। কাজটা করবে। জি, বুঝলেন আপনারা? কেউ কি কিছু বললেন? হ্যাঁ বলুন। জি স্যার, বুঝতে পেরেছি, তাই বললাম। ঠিক আছে, ধন্যবাদ। যদিও নেটওয়ার্ক তাই বলুন। প্রবলেমের কারণেই দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন কথা শুনতে সমস্যা হচ্ছে। আশা করা যায় যে এটা ইন ফিউচার হয়তো বা কমে যাবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা তো বেশ কিছু কথা বললাম যে কিভাবে ক্যারিয়ার অপরচুনিটি নিয়ে এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে। এখন কিছু জিনিস আলোচনা করি, সেটা হচ্ছে মোস্ট কমন ডিজিটাল মার্কেটিং ট্যাকটিক্স, যে কলা কৌশল, যে ডিজিটাল মার্কেটিং এ কোন কোন কলা কৌশল থেকে আর্নিং করা যায়। যেমন কিছুদিন আগে যখন গতকালকে আমাদের সাথে আহ, রাইহান উনি যখন শেয়ার করছিলেন, বা মধুসূদন উনি যখন শেয়ার করছিলেন, ওনাদের কথা থেকে আমরা কিন্তু একটা জিনিস দেখছিলাম যে কাজের ক্ষেত্রতে একটা জায়গায় যে আমরা হয়তো সেই কাজটা ডিফারেন্ট ডিফারেন্ট কাজ আসছে, সেই কাজগুলো আমরা হয়তো বা নিতে পাচ্ছি না। এখন এখানে আসলে কোন কোন ধরনের কাজগুলো ইনক্লুডেড হতে পারে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে? এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটি কিন্তু আমরা যে বললাম যে কোনো ওয়েবসাইটকে আমরা সেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন র্যাঙ্কিং করব,
তো র্যাঙ্কিং করার ক্ষেত্রে দেখা যাচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা কিন্তু আমার প্রয়োজন পড়বে, তাহলে কিন্তু আমি সেই ওয়েবসাইটটিকে র্যাঙ্কিং করতে পারবো। এরপর হচ্ছে অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট। অনলাইনের যে প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মগুলোতে প্রচার প্রচারণা চালাতে হবে। এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে এই কলা কৌশলও কিন্তু ইউজ করতে হচ্ছে, যে অনলাইন প্ল্যাটফর্মে আমি মার্কেটিংটা কিভাবে করছি। এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপনারা জানেন যে ফেসবুকে প্রচুর পরিমাণে মার্কেটিং হচ্ছে, ফেসবুক, টুইটার, এরকম যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, ইউটিউব, এখানে কিন্তু প্রচুর মার্কেটিং হচ্ছে, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে সেখানে প্রমোশন হচ্ছে, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে মার্কেটিং হচ্ছে। তো এসএমএম এর কাজগুলো কিন্তু রয়েছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এরপর হচ্ছে ইমেল মার্কেটিং। আমরা তো সবাই ইমেল ইউজ করি, যেহেতু আমরা যে গুগল মিটে এসেছি ইমেল ইউজ করি। আমরা ইমেলে দেখব যে ইনবক্স যখন আমরা যাই, প্রাইমারি এবং প্রমোশনাল একটি ইনবক্স কিন্তু থাকে, একটা পার্ট থাকে, এবং তার মধ্যে দেখা যায় বিভিন্ন ধরনের প্রমোশনাল মেসেজ গুলো আসে, যে অমুক অফার আছে বা এই প্রতিষ্ঠান এই অফার গুলো দিচ্ছে, এই ধরনের বিভিন্ন অফার রিলেটেড মেসেজ কিন্তু আমরা সেখানে দেখতে পাই কিনা। হ্যালো, আপনি কি কখনো খেয়াল করেছেন যে ইমেইলে এরকম যে শুধু ইনবক্সের বাইরেও এরকম একটি প্রমোশনাল স্যার। ইনবক্স? স্যার স্যার হ্যাঁ জি স্যার আসে স্যার। ধন্যবাদ। তো এই যে ইমেলগুলো আসছে, তারা কিন্তু প্রমোশন করছে। হয়তো আমরা অনেকে সেটা চেক করি, অনেকে চেক করি না, এবং সেখানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া থাকে। তো এটা কিন্তু ইমেলের মাধ্যমে মার্কেটিং করা। আমরা যারা প্রফেশনালি কাজ করি এবং নিয়মিত ইমেল চেক করতে হয়, এটা তো জানা কথা, আমরা নিয়মিত ইমেল চেক করবই। যারা আর নিয়মিত ইমেল চেক যখন করা হবে, প্রতি হ্যাঁ হ্যাঁ ঘন্টায় ঘন্টায় অফার প্রমোট করে। জি, বুঝতে পারিনি আপনার কথাটা। আচ্ছা, কিছু কি বলছিলেন? রুমা পারভিন আইডি থেকে, মানে আপনাদের সেখানে 3 জন আছেন, আপনি কিছু বলছিলেন? আচ্ছা, তো ইমেল মার্কেটিং নিয়ে যেটা বলছিলাম, যে এইভাবে দেখা যাচ্ছে এই প্রতিষ্ঠানগুলো তাদের ইমেইলের না স্যার কিছু বলি নাই, শুনতে আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো তারা এইভাবে তাদের প্রোডাক্টের প্রমোশন ইমেলের মাধ্যমে করছে, ইমেল মার্কেটিং এর মাধ্যমে। তো এইভাবে আমরাও কিন্তু মার্কেটিংটা করতে পারি। এর জন্য আমাদের যেটা প্রয়োজন, যে একটা ইমেল ডাটাবেস আমাদের থাকতে হবে, আমার কাছে অনেকগুলো ফ্রেশ ইমেল থাকতে হবে। সেই ইমেলের মাধ্যমে দেখা যাচ্ছে আমি মার্কেটিং করছি, বা আমি সেই তথ্যগুলো ছড়িয়ে দিচ্ছি, বা যে প্রমোশনটা করা দরকার সেটা আমরা করছি। এটা হচ্ছে ইমেল মার্কেটিং এর মাধ্যমে আমরা করতে পারি। এরপরে অ্যাফিলিয়েট মার্কেটিং, যেটা একটু আগে আলোচনা করলাম, যে অ্যাফিলিয়েট মার্কেটিং কোনো প্রোডাক্ট যদি আমি সেল দিয়ে দিতে পারি, তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং হবে, বা আমি অ্যাফিলিয়েট করতে পারবো। এরপর হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং বলতে কি বোঝানো হচ্ছে? কন্টেন্ট মার্কেটিং হচ্ছে, ধরুন কোন একটি ওয়েবসাইটে বা কোন একটি ব্লগে কোন একটি তথ্য দেওয়া আছে, বা কোন একটি টপিকের উপরে লেখা আছে, বা কোন একটি বিষয়বস্তুর উপরে লেখা আছে, এই যে লিখিত আকারে, বা সেটা ছবির মাধ্যমে হতে পারে, ল্যান্ডিং পেজের মাধ্যমে হতে পারে, এই ধরনের যে মার্কেটিং, সেটাকে বলা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। মানে কোন একটি বিষয়বস্তুর উপরে জানানো, বা সেই বিষয়বস্তু উপরে লিখিত হোক, বা পিকচারের মাধ্যমে হোক, বা ছবি বা ভিডিওর মাধ্যমে সেটাকে মার্কেটিং করাটা, কোন একটি বিষয়বস্তুকে মাথায় রেখে, এই ধরনের মার্কেটিংকে আমরা বলছি কন্টেন্ট মার্কেটিং। আর এই যে বিষয়বস্তু, এটাকেই বলা হচ্ছে কন্টেন্ট। ওই বিষয়বস্তুর উপরে আমরা মার্কেটিং করছি, সেটা ভিডিওগ্রাফিক হতে পারে, সেটা স্টিল পিকচার হতে পারে, সেটা ক্যারিকেচার ভিত্তিক হতে পারে, সেটা ল্যান্ডিং পেজ ভিত্তিক হতে পারে, বিভিন্ন রকমের হতে পারে। এটাকে তখন আমরা বলছি কন্টেন্ট মার্কেটিং। এরপর হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং। ইনবাউন্ড মার্কেটিংটা হচ্ছে দেশের অভ্যন্তরে মার্কেটিং করা।
যেমন আমাকে বলে দিল এই প্রোডাক্টটা আপনি মার্কেটিং করবেন শুধুমাত্র বাংলাদেশে, বা আমার এই প্রোডাক্টটা আপনি মার্কেটিং করবেন শুধুমাত্র অস্ট্রেলিয়াতে, বা আমার এই প্রোডাক্টটা আপনি মার্কেটিং করবেন শুধুমাত্র কানাডাতে বা শুধুমাত্র ইউনাইটেড স্টেটসে। এই যে কোনো একটি নির্দিষ্ট দেশের মধ্যে মার্কেটিং করা, সেটাকে বলা হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং। তার মানে আমি ওই দেশের গণ্ডি বা দেশের সীমার ছাড়িয়ে আরেকটি দেশে মার্কেটিং করছি না, আমি ওই সীমার মধ্যেই মার্কেটিং করছি। তখন যখন সীমার মধ্যে মার্কেটিং, তখন সেটাকে বলছে ইনবাউন্ড। বাউন্ড হচ্ছে সীমা, ইনবাউন্ড হচ্ছে সীমার মধ্যে আমরা যখন মার্কেটিং করছি, ইনবাউন্ড মার্কেটিং মানে দেশের অভ্যন্তরে মার্কেটিং করা বা কোনো একটি নির্দিষ্ট দেশে মার্কেটিং করা। ক্লায়েন্ট আমাকে যে দেশে মার্কেটিং করতে বলছে, বা যদি আমাকে আমার দেশের মধ্যে মার্কেটিং করতে বলা গেল, সেটাই মানে এখানে কোনো একটি সীমারেখা বা কোনো একটি দেশ বা কোনো একটি অঞ্চল বা কোনো একটি এরকম টাইপেরই শর্ত সেখানে যুক্ত থাকবে, সেটাকে বলা হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং। এরপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অনলাইন পিআর। অনলাইন পিআর বলতে বোঝাচ্ছে যে অনলাইন প্রেস রিলিজ। অনলাইন প্রেস রিলিজ বলতে যেটা বোঝানো হচ্ছে, সেটা হলো অনলাইনে আপনারা দেখেছেন যে বিভিন্ন পত্রপত্রিকা হোক বা বিভিন্ন ধরনের যে ইলেকট্রনিক মাধ্যম বা প্রেস যে মাধ্যম, প্রেস রিলিজ বলতে আপনারা জানেন যে পত্রপত্রিকায় যে জনসাধারণের জানানোর জন্য কোনো প্রচারণা, প্রেস রিলিজ। প্রেস রিলিজ হচ্ছে সর্বসাধারণ বা জনসাধারণকে জানানোর জন্য কোনো প্রচারণা করা। দেখা গেল যে করোনা ভাইরাসের এই যে এই সময়টাতে স্বাস্থ্যবিধি মেনে চলাটা খুব গুরুত্বপূর্ণ। এ সংক্রান্ত বিভিন্ন প্রেস রিলিজ বা বিভিন্ন তথ্য হয়তো বা দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, সেগুলোকে জনসাধারণের মাধ্যমে পৌঁছে দেওয়া। এই যে প্রেস রিলিজ ধরনের অনলাইনের মাধ্যমে এই প্রচারণার কাজটা, এটাও কিন্তু ডিজিটাল মার্কেটাররা করে থাকেন। তো এরকম অনলাইন প্রেস রিলিজের সুযোগ বা এই ধরনের কাজের সুযোগও কিন্তু আমরা পেয়ে থাকছি। তো মোস্ট কমন ডিজিটাল মার্কেটিং ট্যাকটিক্স বা খুব সাধারণ ডিজিটাল মার্কেটিং এর কলাকৌশলের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো কিন্তু দেখতে পাই। এরপরে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে অন পেজ বা সাইট এসইও টেকনিক্যালি হতে পারে, আবার লিঙ্ক বিল্ডিং এর মাধ্যমে হতে পারে। লিঙ্ক বিল্ডিং এর মাধ্যমে যেটা হয় সেটাকে বলা হচ্ছে অফ পেজ এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর টেকনিক্যাল ইস্যুগুলোর মাধ্যমে যেটা করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে অন পেজ সাইট বা অন পেজ অথবা সাইট এসইও, সাইট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এরপরে যেটা হচ্ছে যে ফ্রি ফায়ারফক্সের কিছু এক্সটেনশন দেখা যাচ্ছে যেগুলো আমরা ইউজ করে থাকি, অথবা ওয়েব বেসড কিছু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টুলস আছে। এরকম কিছু টুলস বা এক্সটেনশন ইউজ করে আমরা এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজে কিন্তু করে নিতে পারি আমাদের প্রমোশনাল ক্ষেত্রে। এরপরে অ্যাডভার্টাইজমেন্ট, আমরা বলছি যে অনলাইনে অ্যাডভার্টাইজমেন্ট করানোর যে বিষয়টা সেটা, তো সেক্ষেত্রে কতগুলো ভাগ আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, কতগুলো সংক্ষিপ্ত রূপ এবং তার লেন্দি রূপটাও দেওয়া হয়েছে, যেমন কস্ট পার ক্লিক বা সিপিসি, কস্ট পার অ্যাকশন বা সিপিএ, কস্ট পার ভিউ বা সিপিভি, ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট, এ ধরনের কাজগুলো। তো আমরা যদি প্রথমটা একটু বলি যে কস্ট পার ক্লিক বা সিপিসি, তো আমরা একটু আগে দেখলাম যে লিংক অ্যাডভার্টাইজমেন্ট বা প্রমোশন, এরকম সাইট প্রমোশন। এখন কথা হচ্ছে আমরা এই যে প্রমোশনটা করলাম, অনেক মার্কেট প্লেস দেখা যাচ্ছে যে এখান থেকে আমাদেরকে আর্নিং দিচ্ছে। কিভাবে আর্নিং দিচ্ছে? কেউ যদি আমি যেটা প্রমোশন করলাম সেটা যদি ক্লিক করে, আমি একটি লিংক প্রমোট করলাম, সেই লিংকটা ক্লিক করলো, সেই লিংকে ক্লিক করার জন্য দেখা যাচ্ছে তারা আমাকে পেমেন্ট করছে। কস্ট মানে হচ্ছে তিনি আমাকে পেমেন্ট করছে, মানে তার তো কস্ট হচ্ছে। তাহলে ক্লিকের জন্যও, সেই লিংকটা দেখার জন্যও দেখা যাচ্ছে তারা আমাকে পেমেন্ট করছে। এটা দেখা যাচ্ছে গুগল অ্যাডসেন্সে আমরা কিন্তু বিভিন্ন ধরনের বিজ্ঞাপন থাকে, সেগুলো দেখা বা পড়ার জন্য কিন্তু অনেকে পেমেন্ট করে। তো এরকম কস্ট পার ক্লিকের মাধ্যমে আর্নিং হতে পারে। কস্ট পার অ্যাকশন, তার মানে সে ওই লিংকটা ক্লিক করলো, করার পরে দেখালো ওখানে একটি নির্দিষ্ট টাস্ক আছে,
সেই টাস্কটা যদি সে সম্পন্ন করে তাহলে সে আর্নিং করতে পারবে, তার মানে কস্ট পার অ্যাকশন। ওই টাস্কটা কমপ্লিট করলে সে আর্নিং করতে পারবে। এটা কিভাবে? ধরুন তিনি ওই টাস্কটা সম্পন্ন করেছেন, ওই টাস্কটা বলা আছে যে একটি, ওই টাস্কটাতে বলা হচ্ছে যে তাকে হয়তো বা একটি অ্যাপস আছে সেটার একটা ফ্রি ট্রায়াল দিতে হবে, বা কোন একটি ওয়েবসাইট আছে যেমন ধরুন বঙ্গবিডি বা হইচই, এরকম কিছু ওয়েবসাইট যেখানে সাবস্ক্রাইব করতে হয়, তাহলে তাকে হয়তো বা ওইখানে সাবস্ক্রাইব করতে হবে। যদি তিনি ওই কাজটা করেন, সেটা ডাউনলোড করেন বা সাবস্ক্রাইব করেন, বা দেখা গেল হতে পারে যে সার্ভে, কোন একটি সার্ভের একটি প্রচারণা, তো যে তিনি সেই সার্ভেটা সম্পন্ন করলেন, সার্ভেতে যা যা করতে হবে সেটা তিনি করলেন, তাহলে দেখা যাচ্ছে যে ওই টাস্কটা কমপ্লিট হলো, তাহলে সেটাকে বলা হচ্ছে কস্ট পার অ্যাকশন। এরপর হচ্ছে কস্ট পার ভিউ। তিনি ওই অ্যাকশনটা কমপ্লিট করেননি কিন্তু ওটা দেখেছেন, জাস্ট লিংকে গেলেন, দেখলেন আচ্ছা আচ্ছা এই করতে হবে, কিছুটা করলেন, তারপরে দেখলেন না থাক এখন শেষ না করি, বা তিনি ওই ওয়েবসাইটটা দেখলেন, তারপরে অ্যাপসটা দেখলেন কিন্তু ডাউনলোডটা করলেন না, বা অ্যাপসটা দেখার পরে সেটা ফ্রি ট্রায়ালের জন্য নিলেন না বা সাবস্ক্রাইব করলেন না, তার মানে অ্যাকশনটা তিনি কমপ্লিট করেন নাই কিন্তু তিনি দেখেছেন, ধারণা নিয়েছেন, জেনেছেন, তাহলে এটা হচ্ছে কস্ট পার ভিউ। বা এমন হতে পারে যে কেউ একজন ভিডিও কন্টেন্ট তৈরি করছে, সেটা ভিউ করতে হবে আমাকে, যে সে বলে দিচ্ছে যে এতগুলো ভিউ করবে, বা তারা আমার এই সাইটে আসবে, তারা এই সাইটে এই জিনিসগুলো আছে এগুলো ভিউ করবে, এভাবে ট্রাফিক আমাকে সেই সাইটে দিতে হবে, সে ভিউ করবে, এর জন্য দেখা যাবে আমার আর্নিং আসতে পারে। তো এরকম কস্ট পার ভিউ টাইপের অনলাইন মার্কেটিং এর কাজও থাকছে। যেমন দেখা গেল ধরুন আপনি ইউটিউবে একটি কন্টেন্ট ক্রিয়েট করেছেন, এরপর আপনি কি করলেন, ইউটিউবে সেটাকে ডলার দিয়ে বুস্টিং করলেন, তাহলে ইউটিউব তখন কি করছে যে অনেকের সামনে সেই ভিডিওটা দিয়ে দিচ্ছে, অনেকে সেই ভিডিওটা ভিউ করছে, এই যে আপনি ভিউয়ার্স বাড়ানোর জন্য সেটাকে দেখা গেল যে মার্কেটিং করছেন। তো এইভাবে যারা এটা দেখছে, তো এই ভিউ হওয়ার জন্যই আমার দেখা যাচ্ছে পেমেন্ট করা হচ্ছে, তারা সেটার ভিউয়ার্স বাড়াতে যাচ্ছে বা সেই কন্টেন্টটার ভ্যালু বাড়াতে যাচ্ছে, সেই জন্যই সে দেখা গেল যেটা প্রচারণা করছে এবং দেখার জন্য, ভিউ করার জন্য তারা আমাকে পেমেন্ট করছে। এটা হচ্ছে ডিসপ্লে মার্কেটিং। আপনারা দেখবেন, আমরা যদি বাংলাদেশের উদাহরণ যদি বলি, প্রথম আলো পত্রিকা যদি আমরা পড়ি অনলাইনে, দেখবেন ডান পাশে, বাম পাশে, উপরে, নিচে, চারপাশে শুধু অ্যাডভার্টাইজমেন্ট, ক্লিক করলেই অ্যাডভার্টাইজমেন্টে চলে যায়, যাই কিনা? এইগুলো হচ্ছে সব ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট। এগুলো বিভিন্ন আকারে হতে পারে, পপ আপ অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে, স্টিল অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে, ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে। তো এই যে আমরা সাইটে যাচ্ছি এবং সেখানে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট শো করছে, মানে আমার প্রথম আলো পত্রিকা আমি পড়তে গিয়েছি, ওখানে আমার কন্টেন্ট, আমার নির্দিষ্ট যে খবর দরকার সেটা হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায়, কিন্তু চারপাশে দেখা যাচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ডিসপ্লে করানো হচ্ছে। কোনটা যদি আমার ভালো লাগে আমি সেখানে ক্লিক করলেই ওই সাইটে আমি চলে যাচ্ছি। এটা হচ্ছে ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট। বুঝতে পারলাম? জি স্যার। ধন্যবাদ। যেহেতু আমরা 4টার সময় আমরা ক্লাসটা শেষ করব, এখন 3:47 বাজে আর 10 থেকে 13 মিনিট আছে, তো সেই ক্ষেত্রে আজকে সকাল থেকে এই পর্যন্ত যা কিছু হলো সেটা নিয়েই তাহলে আমরা এখন এই 10-15 মিনিট একটু আলোচনা করি। আপনারা আপনাদের মতামতগুলো বলুন এবং কোথাও বুঝতে সমস্যা হলে বা অন্যান্য কোনো বিষয়ে কোনো মতামত থাকলে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলে আমরা 4টার দিকে তাহলে ক্লাসটা ক্লোজ করে ফেলবো। যদিও অংশগ্রহণটা অনেক কম ছিল, শুরুতে অংশগ্রহণটা যত ছিল এখনো মোটামুটি আছে 7 জন মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, তো বলুন আপনাদের মতামত, প্রশ্নোত্তর এই বিষয়গুলো। স্যার এই প্রেজেন্টেশন করছিলাম, মিকাইল ইসলাম প্রেজেন্টেশন করছিল স্যার। এখানে একটু বলে রাখি যে আমরা একজন একজন করে মাইক্রোফোনটা অন করি। মাইক